Let's start. Today discuss about class 12 Sanskrit class ষষ্ঠী বিভক্তি এবং linguistics. Have a nice day. হ্যাঁ, ঠিক প্রথমে বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি ষষ্ঠী বিভক্তি সম্পর্কে বলেই। ষষ্ঠী বিভক্তি শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বেশ, ঠিক আছে শোনো। দেখো, ষষ্ঠী বিভক্তি সম্পর্কে বলতে গেলে প্রথমে ষষ্ঠী হচ্ছে একটা অংশ যেটাকে আমরা শুধুমাত্র বলি বিভক্তি। ওটাকে কারক অংশের মধ্যে আছে না, তবে হ্যাঁ ষষ্ঠী বিভক্তি হয়েছে এটা লিখতে হবে। এবার ষষ্ঠী বিভক্তি বোঝবার সহজ যে উপায়, ধরো বাংলায় আমরা কি দেখেছি, র, এর, দিগের, এই সমস্ত শব্দগুলো যদি থাকে তখন সেক্ষেত্রে ষষ্ঠী বিভক্তিটা হয়। এটা আমরা দেখেছি বা এটা শুনেছি বা প্রয়োগ করতেও আমরা অভ্যস্ত আছি যে কারক বিভক্তির ক্ষেত্রে। তো এক্ষেত্রে কিছু বিশেষ সূত্র আছে যেগুলো যোগে আমাদের অনুবাদের যে অংশটুকু শিখতে হবে, বেশি নেই, সেগুলো জানলেই আমাদের হবে। তো যেমন ষষ্ঠীর ক্ষেত্রে আমি শব্দরূপের কিছু বিষয় নিয়ে আসি। যেমন ধরি আমরা নর শব্দরূপকে নিই। নর শব্দরূপে যদি ষষ্ঠী দেখি, নরস্য নরয়ো নরাণাম, তা ষষ্ঠী শুধুমাত্র আমাদের এটা মনে রাখতে হবে যে ষষ্ঠী শুধুমাত্র যে প্রথমা দেখলেই হবে না, এক বচন দেখলে হবে না, এক বচনের সাথে সাথে দ্বিবচন, বহুবচন, এই তিনটেকেই দেখতে হবে। সেরকমভাবে নরশব্দরূপটা বলার কারণ নরশব্দরূপটা সবচেয়ে সোজা, অকারান্ত পুংলিঙ্গ শব্দরূপ। আবার অকারান্ত ক্লীবলিঙ্গ যদি দেখি ফল, সেটাও নরশব্দের ন্যায়, ওখানেও ফলস্য ফলেয় ফলানাম, ঠিক আছে। এবার আকারান্ত যদি কোনো স্ত্রীলিঙ্গ শব্দরূপ দেখি, যদি লতার কথা দেখি, লতা লতে লতা, লতাম লতে লতা, এইভাবে যদি দেখি, লতে আম লতে লতা, এরকম কিছু একটা দাঁড়ায়। তো তুমি যদি দেখো তাহলে সেই বিষয়টা তুমি পাবে। তো সেক্ষেত্রে আমাদের এখন ষষ্ঠী পদের সমস্ত শব্দরূপগুলো, মোটামুটি একটা শব্দরূপ, তার যে ষষ্ঠন্ত পদের এক বচন, দ্বিবচন, বহুবচনের যে রূপ, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। শুধুমাত্র মাথায় এটা রাখলে হবে না যে ষষ্ঠী বিভক্তি মানে যে ষষ্ঠী বিভক্তির এক বচন দিয়ে দেবে বা দ্বিবচন দিয়ে দেবে বা বহুবচন দিয়ে দেবে। আমাদের কিন্তু যে কোনো বচনের ওপর বেশ করে তার নিচে আন্ডারলাইন যদিও কারকে থাকে, এটা আন্ডারলাইন করা থাকবে না। আমাদের কিন্তু একটা বাক্য পড়ে বোঝার সেই ক্ষমতাটা থাকতে হবে যে এটা এটা এক বচন, এটা দ্বিবচন, এটা বহুবচন। তার কারণ আমরা জানি নিয়মেতে প্রথম দিন থেকে দেখে আসছি যে কর্তা যে পুরুষ সে লিঙ্গ যে বচন হবে, ক্রিয়াটাও সে পুরুষ সে লিঙ্গ সে বচন হবে, ঠিক আছে। এটাতে আলাদা করে কিছু বলবার মতো নেই, আর এটাই হবে। তো এবার যে বিষয়টা কথায় আসছি বা সরাসরি বিষয়ের মধ্যে আসি, ষষ্ঠী শেষে পদের যদি অনুবাদ করা হয়, তাহলে ধরো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে যে আমার গৃহ। আমার গৃহ কি মম গৃহম, তাহলে আমার গৃহ মম কেন হলো? তাহলে অস্মৎ শব্দরূপ যদি দেখি, অস্মৎ শব্দরূপে ষষ্ঠীর এক বচন যদি করি, আমার গৃহ বলতে কিন্তু এখানে স্পেসিফিক একজন ব্যক্তি, তাকে নির্দিষ্ট করে বলছে যে আমার গৃহ। যদি আমাদের গৃহ বলতো তাহলে কিন্তু অন্য হতো, ঠিক আছে, মম আবায়া আসমাকাম হয়ে যেত, তখন কিন্তু সেটা বহুবচন হতো। কিন্তু যেহেতু বলা হয়েছে আমার গৃহ, তাই এটা মম গৃহম হলো। এবার ওই একইভাবে রামের হস্ত যখন, যেহেতু আমরা প্রত্যেকে জানি আমাদের হাত তো আর একটা নয়, আমাদের হাত হচ্ছে প্রত্যেকের দুটো। বিকল্প কথায় আসবো না। ধরো কেউ বললো স্যার তার হাতটা ভেঙে গেছে, তার একটা হাত ভেঙে গেছে বা তার একটা হাত নেই কোনো কারণবশত, সেগুলো বিকল্প কথা। আমরা ন্যাচারালি জানি কি আমাদের হাত হচ্ছে দুটো, তাহলে আমরা হাত দুটো এই ধরে করব। রামের যেহেতু রামের এই যে নর শব্দরূপে ষষ্ঠীর এক বচনে আমরা কি দেখছি, নর শব্দরূপে ষষ্ঠীর এক বচনে আমরা দেখতে পাচ্ছি নরস্যা, তাহলে রাম শব্দের ষষ্ঠীর এক বচনে কী হবে, রামাস্যা। এবার হাত কটা, হাত দুটো, তাহলে রামাস্যা হস্তৌ, ব্যাস মিটে গেল। ওই একইভাবে পুষ্পের গন্ধ দিল, তখন তুমি করবে কি পুষ্পাস্য গন্ধহা। তার কারণ কি,
এই যে পুষ্পের গন্ধ, ধরো পুষ্পের গন্ধ ব্যাপারটা যে ফুলের গন্ধ, তাহলে পুষ্পস্য গন্ধः মিটে গেল। আবার একইভাবে যদি নদীর জল বলি, নদ্যাः জলম, খালি কর্তাটার, কর্তা মানে যার, যে পদটার নিচে খেয়াল রাখতে হবে অনুবাদ করবার সময়, যে পদটার নিচে র এর দিকে এরকম বোঝাচ্ছে সেটাকে তোমাদের খেয়াল রাখতে হবে। সেটা যদি খেয়াল না রাখতে পারো তাহলেই অসুবিধাটা হয়ে যাবে। সেটা যদি খেয়াল থেকে যায় যে এটা হ্যাঁ এই পদটা র এর দিকের বোঝাচ্ছে, তাহলে কিন্তু অনুবাদে কোনো রকম কোনো সমস্যা কোনো দিন আসবে না, যত বড়ই অনুবাদ দিক। কারণ আমরা জানি কি আমাদের যে অনুবাদ উচ্চ মাধ্যমিকে আসবে বা টেস্ট পরীক্ষা হলে যদি টেস্ট পরীক্ষায় আসে, তাহলে সেটা একটা প্যাসেজ আসবে, একটা ছোট প্যাসেজ আসবে, সোজা ছোটো একটা প্যাসেজ আসবে। যদিও একটা আসে না 1/1, তো একটার ওয়ার একটা থাকে, তো সেখান থেকে 5 নাম্বার থাকে, তো সেটা কোনো রকম অসুবিধাই হবে না যদি আমাদের এই সমস্ত বিষয়গুলো মনে থাকে। যে র এর দিকের হলে যে ষষ্ঠীটা হয়, এটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে কিন্তু আর ওই সময় গিয়ে আমাদের কিন্তু এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে না। যে সমস্যার সম্মুখীন এটা ঠিক আছে, এটা এখন এটা মাথায় রাখো। এবারে ধরো আবার বলি, আচ্ছা তোমাকে তাহলে একটা জিজ্ঞেস করি, দেখি তুমি পারো কি না। তোমার ভ্রাতা, মম ভ্রাতাः। এই তোমার ভ্রাতা, গোটা কথাটা শোনো। আমার ভ্রাতা, আমার দিক থেকে আমার ভ্রাতা বলছি। ও তুমি তোমার দিক থেকে, তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটাই বলো, ওইটাই তোমাদের প্রবলেম হবে। তুমি তোমার দিক থেকে আমার ভ্রাতা বলে দিলে, মম ভ্রাতা, ঠিক আছে উত্তর ঠিক আছে, বাট আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার ভ্রাতা, তো তোমার ভ্রাতারই উত্তর দাও। তো টম টম ভ্রাতা, তম নয়, তব তব। মমটা, মমটা অসমত শব্দরূপের ক্ষেত্রে ষষ্ঠীর একবচনটা হয়, ওটা খেয়াল রাখতে হবে। যেখানে যেখানে আমি তোমাকে বারবার বলেছি কিছু শব্দরূপকে দেখবে, ঠিক আছে, আশা করছি তোমার কাছে আছে নাকি, ওগুলো ওগুলো বই দিয়ে দেওয়ার জন্য কি নেই নাকি না আছে দেখার মতো আছে জিনিস। স্যার, কিছু কিছু আছে, সবকটা নেই তো। কি সব কটা নেই কো বলতে? সবকটা বলতে আমার যেগুলো সেই খাতায় লেখা ছিল মোটামুটি সেগুলো আছে, আর বাদ বাকিগুলো নেই। ব্যাস ব্যাস, ওগুলো থাকলেই হবে, এখানে বেশি কিছু থাকার কোনো দরকার নেই। যেগুলো তোমার কাছে খাতায় লেখা আছে বা মুখস্থ লেখা আছে, ওগুলো ফাঁকা পেলে সময় করে গেলেই হবে। তা আমি বলছি না সারাদিন নিয়ে বসে থাকতে, জাস্ট একটু প্র্যাকটিস করবার সময় একটুখানি চোখ বোলানো দেখা, এগুলো চোখ বোলানো কাজ, এগুলো তো গ্রামাটিক্যাল জিনিস, এগুলো মুখস্থ করার কিচ্ছু নেই, ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। তো এটা দেখো তাহলেই হবে। তব ভ্রাতা, তব তব। এবার আরেকটা জিজ্ঞেস করছি, বলতো তার পুত্র কি হবে? তার পুত্র, হ্যাঁ, তস্য পুত্রঃ। ঠিক আছে। আচ্ছা, গাছের ছায়া, বৃক্ষস্য ছায়াঃ। বৃক্ষস্য ছায়া, ছায়া বলতে হবে না আর। আচ্ছা, জলের শৈত্য, জলের শৈত্য শৈত্য মানে জলের মধ্যে বেসিক্যালি তো আমরা প্রথমে ঠান্ডা ভাবটাই অনুভব করি, তো জলের শৈত্য। জলস্য শৈত্য। ব্যাস, জলস্য শৈত্যম বলবে, জলের কি ভাবটা প্রকাশ পাচ্ছে না, শৈত্য ভাবটা প্রকাশ পাচ্ছে, যেহেতু জলস্য শৈত্যম বলবে, ঠিক আছে। এইগুলো এইভাবে একটা শব্দকে দেখবে, একটা শব্দকে দেখে তার মধ্যে দেখে নেবে যে র এর দিকের আছে কি না, তাকালেই বুঝতে পেরে যাবে যে হ্যাঁ এটা ষষ্ঠী বিভক্তি হচ্ছে, র এর দিকে দিয়ে প্রথমতই ষষ্ঠী বিভক্তিকে বোঝায়, ইন্ডিকেট করে, এছাড়া আর কিছুকে কোনোভাবেই বোঝায় না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবার ধরো যেটা বিষয়, ওটা ওটা গেল। এবার ধরো আমি তোমাকে জিজ্ঞেস করি, একটু বড় জিনিস বলছি, ঠিক আছে, তুমি মাইকটা এবার বন্ধ করে দিতে পারো, তো আনমিউট করে দাও, তো শোনো আমি যখন জিজ্ঞেস করবো বলবে। ততক্ষণ পর্যন্ত ভয়কে ভয় পাওয়া উচিত যতক্ষণ না সে ভয় পেয়ে এসে উপস্থিত হয়, মানে ততক্ষণ পর্যন্ত ভয়কে ভয় পাওয়া উচিত। এটা একটা অন্য উদাহরণে আসছে, ওটা হচ্ছে ওরই বিভাজনের অন্তর্গত, ওটা হচ্ছে কর্মদিনাম, কর্মদিনামপি সম্বন্ধ মাত্র বিবক্ষায়াম ষষ্ঠী এবা, এটা পড়েছো, কারক পড়বার সময় পড়েছো, কর্মদিনামপি সম্বন্ধ মাত্র বিবক্ষায়াম ষষ্ঠী এবা, ওখানে ষষ্ঠী বিভক্তি হয়। তো বিবক্ষা মানে নিশ্চয়ই বলা, নিশ্চয়ই জানা আছে, বিবক্ষা মানে হচ্ছে বলবার ইচ্ছা। তুমি কোনো জিনিস বলতে চাইছো, বাট ক্লাসে এত ম্যাডাম অনেকজনকে একসাথে পড়াচ্ছে মিটে, তো তুমি তোমার প্রশ্ন করে উঠতেই পারছো না, সবাই প্রশ্ন করেই যাচ্ছে, করেই যাচ্ছে, তোমার বলবার একটা ইচ্ছা আছে কিন্তু তুমি বলতে পারছো না, আলটিমেটলি ফেড আপ হয়ে তোমাকে মেসেজ বক্সে লিখতে হচ্ছে। এটা হয় অনেক সময়, কারণ যখন স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হয় তখন ছাত্রছাত্রী জানতে চেষ্টা করেও সেটা পারে না, তখন সেটা তোমাকে মেসেজ বক্সে লিখে বলতে হয়, স্যার অমুক বিষয়টা আমার প্রশ্ন আছে,
প্লিজ একটু উত্তর দিন, এই যে বিষয়টা। এর উত্তর কী হবে, যে যতক্ষণ পর্যন্ত ভয়কে ভয় পাওয়া উচিত যতক্ষণ না সেই ভয় এসে উপস্থিত হয়, এইটার উত্তর আমরা দেবো। একটু জটিল হবে, কিন্তু তবুও আমি বলছি, শোনো মন দিয়ে। আমি ভিডিওটা দিয়ে দেবো তোমাকে পরে, তুমি এটা মন দিয়ে একটু শুনে নেবে। তাবৎ ভয়স্য ভেতব্যং যাবৎ ভয় মনাগতম। তাহলে এই যাবৎ ভয়স্য ভেতব্যম, যাবৎ ভয় মানা, এই যে তাবৎ ভয়স্য, কী থেকে ভয় পাওয়া, ততক্ষণ পর্যন্ত ভয়কে ভয় পাওয়া উচিত না। তাহলে তাবৎ ভয়স্য ভেতব্যম যাবৎ ভয়ো মনাগতম, এই হচ্ছে বিষয়, এর বাইরে আর কিছু বলার নেই। আচ্ছা, এরপরে দেখো, যার কুল ও শীল চরিত্র সম্বন্ধে জানা নেই। তাহলে যার কুল ও শীল চরিত্র সম্বন্ধে জানা নেই তাকে বাসস্থান দেওয়া উচিত নয়। তাহলে যার কুল ও শীল চরিত্র সম্বন্ধে জানা নেই তাকে বাসস্থান দেওয়া উচিত নয়। তাহলে এটার কি উত্তর হবে? অজ্ঞাত কুলশীলস্য বাসদেয় ন কস্যচিৎ। তাহলে অজ্ঞাত কুলশীলস্য বাসদেয় ন কস্যচিৎ। তাহলে যার কুল ও শীল চরিত্র সম্বন্ধে জানা নেই, তাহলে যার কুল ও শীল চরিত্র সম্বন্ধে জানা নেই তাকে বাসস্থান দেওয়া উচিত নয়। তাকে বাসস্থান দেওয়া উচিত নয়। তাহলে এটার উত্তর কী হচ্ছে? অজ্ঞাত কুলশীলস্য বাস দে না কস্যচিৎ, এই হচ্ছে বিষয়। এর বাইরে এখানটা আমার কিছু বলার নেই। এই হচ্ছে ষষ্ঠী শেষে, মানে মধ্যে কথা একটা পদ দেখতে হবে, সেই পদের শেষে ষষ্ঠী রয়ের দিকে আছে কি না তোমাকে দেখতে হবে। ষষ্ঠী রয়ের দিকের ধরে একদম যে সমস্ত শব্দরূপ ধাতুরূপ তোমাদের যে শেখানো আছে একাদশ শ্রেণীতে, সেগুলোর ঠিকঠাক প্রয়োগ করতে হবে। এটা সঠিক বোঝা থাকলে বলো। এখানে এটা তোমার বুঝতে অসুবিধা হয়নি তো? না আচ্ছা, ঠিক আছে। এবারে আমি অন্য সূত্রে আসছি, শোনো মন দিয়ে। মিউট করে দাও, আনমিউট করে দাও। আচ্ছা, কর্তৃকর্মণঃ কৃতি। কর্তৃকর্মণঃ কৃতি সম্বন্ধে জানা আছে কৃত প্রত্যয়ের যোগে। কৃত প্রত্যয়ের যোগে ওখানে কর্তায় কর্মে ষষ্ঠী বিভক্তি হয়। এই নিয়মটা আমরা জানতে অভ্যস্ত ছিলাম কারকের ক্ষেত্রে। কর্তৃকর্মণঃ কৃতি। তো এই কর্তৃকর্মণঃ কৃতির ক্ষেত্রে যেমন, যেহেতু কৃত প্রত্যয়, আমরা একাদশ শ্রেণীতে কৃত প্রত্যয়ের ভাগটা পড়ে নিয়েছি। কৃত প্রত্যয় আমরা জানি কী কী হয়: তাজ, লাপ, সত্রী, সানজ, তুমুন, ত্বক, তবতু, তব্য, অনিয়া, নত, ইয়ত, কপ, এত কিছু হয়। বেসিক্যালি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এগুলোই এনাফ, এগুলোর মধ্যে থেকেই থাকে, এগুলোর বাইরে ন্যাচারালি আসে না, বা আসে দেখো নি তোমরা যে কোশ্চেন প্যাটার্ন এত প্র্যাকটিস করেছো তাতে আসে না। হ্যাঁ, জটিলতার বিষয় যেটা, সেটা হচ্ছে যে দ্বাদশ শ্রেণীতে তদ্ধিত প্রত্যয় থাকা সত্ত্বেও সিলেবাসে কিছু কিছু ক্ষেত্রে কিছু পেপার সলভ করতে গিয়ে দেখা গেছে যে ওখানে কিন্তু একাদশ শ্রেণীর অন্তর্গত কৃত প্রত্যয় এসে গেছে। তো কী হলো, আমাদের কিন্তু এই যে অনেক কথা আসে, কথায় কথায় চলে আসে, একাদশ শ্রেণীর পড়া, দ্বাদশ শ্রেণীর পড়া। এটা কিন্তু ঠিক নয়, এটা আমি মনে করি। কারণ একাদশ শ্রেণীর সাথে দ্বাদশ শ্রেণীর অনেকটা কোরিলেশন আছে, রিলেটেড আছে। তো একাদশ শ্রেণীটা ঠিকঠাক পড়া থাকলে দ্বাদশ শ্রেণীটা অনেক স্মুথভাবে করা যায়, এবং একাদশ শ্রেণীর সাথে দ্বাদশ শ্রেণীর অনেক অংশে মিল আছে, সম্পর্ক আছে এক কথা বলতে গেলে। তাই একাদশ শ্রেণীটা ঠিকঠাক পড়া থাকলে দ্বাদশ শ্রেণীতে রেজাল্টটা ভালো হতে কোনো রকমভাবে কোনো বাধাই আসে না। যাই হোক, তো দেখো কৃত প্রত্যয়ের ক্ষেত্রে যোগে কী হচ্ছে, কর্তা এবং কর্মের ষষ্ঠী হচ্ছে। কীরকমভাবে হচ্ছে? তাহলে শিশুর শয়ন, এই শিশুর শয়ন, তাহলে শিশু কি কর্তা? তা শিশু যখন কর্তা, তাহলে এখানে কী রকম হবে ব্যাপারটা? কর্তায় ষষ্ঠী হচ্ছে এখানে। তাহলে এবার শিশু, এটা কিন্তু শিশু শব্দরূপটা কিন্তু সাধু শব্দর মতো। তাহলে এই সাধু শব্দরূপটা তোমাকে জানতে হবে, এবং তার যে ষষ্ঠীর রূপ, সেই রূপ কিন্তু প্রয়োগ করতে হবে। শ্রী সোহা কি না শয়ন কক্ষে, তাহলে শিশু শয়নম হলো। এবার ধরো তারপরে আসছে অশ্বের গতি। অশ্বটা কর্তা, অশ্ব বা ঘোড়ার গতি, আমি অশ্বটা সংস্কৃত পদটাই বলে দিলাম। তাই ঘোড়ার গতি যদি বলি, তাহলে ওখানে কী করতে হবে? ষষ্ঠী লাগাতে হবে। অশ্বস্য গতিহি। এবার ধরো সূর্যের উদয় যদি বলি, সূর্যের উদয়, তাহলে সেখানে সূর্যের উদয়ের ক্ষেত্রে কী হবে? সূর্যাস্য উদয়াহ। এই যে সূর্যের উদয় যেহেতু বলছি, তাহলে সূর্যাস্য উদয়াহাই করতে হবে, অন্য কিছু করা চলবে না। ঠিক আছে? আচ্ছা, এবার ধরো আর একটা বলি, কৃষ্ণের কৃতি। তাই এই যে কৃষ্ণের কৃতি, কৃষ্ণ কিন্তু কর্তা, মানে কৃষ্ণই কাজটা করছে। ধরো না, আজকে মহাভারতের যুদ্ধে যে আজকে পাণ্ডবদের যে জয়লাভ মহাভারতের যুদ্ধে, এই পুরোটার সম্পূর্ণরূপে, প্রত্যক্ষ বলো বা পরোক্ষ বলো, সম্পূর্ণরূপে কিন্তু ইনভলভমেন্ট ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কারণ আজকে যদি কৃষ্ণের এই ইনভলভমেন্টটা না থাকতো, কৃষ্ণ যদি না থাকতেন,
অর্জুনের সারথি হিসেবে, তাহলে কিন্তু যুদ্ধে যে শটে সাত্যং সমাচরেত, প্রকৃত যুদ্ধে যে কীভাবে করা উচিত, একটা ক্ষত্রিয়ের যে কী ধর্ম, সেটা কিন্তু এই গীতাও হতো না অষ্টাদশব্যাপী, তাহলে কিন্তু এটা আমরা দেখতে পেতাম না মহাভারতের যুদ্ধে। যে আমাদের তখন থেকেই তো আমরা জানতে শিখলাম যে আলটিমেটলি যে যতই খারাপ হোক না কেন, মানে দুষ্টের দমন হবেই। হ্যাঁ, ভালো জিনিসের সফলতা পেতে একটু দেরি হয় ঠিকই, কিন্তু ভালো জিনিস সফলতা পাওয়ার পর যে আনন্দটা থাকে, সেই আনন্দটা সম্পূর্ণ আলাদা রকম। একটা খারাপ লোক কারোর খারাপ করে একটু আনন্দ পেল, সেই বিষয়টা তার আলাদা রকম। আর একটা ভালো জিনিস হওয়ার পর তার যে আনন্দটা, ওটার ফিলিংসটাই আলাদা হয়। সেটা কিছুটা হলেও আমি পেয়েছি, আরও বাকি আছে, যখন পাবো বাট ওই তো কথা থাক। আচ্ছা, অন্যের পাক, তাহলে অন্যের পাক, এই যে অন্যের পাক, অন্যটা কি তখনই কিন্তু একটা প্রশ্ন জাগছে যে কিসের পাক? অন্যের পাক। ভাতটা হলো কি না, ভাতটা বসিয়ে দিলেই তো আর কাজটা শেষ হয়ে গেল না। ভাতটা বসিয়ে দিয়ে রেখে দিলাম, ভাতটা সেদ্ধ হচ্ছে কিনা আমাকে দেখতে হবে, ঠিকঠাক সেদ্ধ হচ্ছে কিনা। চাল বিভিন্ন রকমের হয়, কোনো চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়, কোনো চাল তাড়াতাড়ি সেদ্ধ হয় না, একটু সময় লাগে। সেই জায়গাটা আমাকে খেয়াল রাখতে হবে, তাই না? তো খেয়াল রাখার একটাই উপায়, তাকে আমাদের একটু খুন্তি টুন্তি দিয়ে নাড়িয়ে দেখতে হবে ঠিকঠাক সেদ্ধ হলো কিনা। তো অন্যস্য পাকঃ, তো অন্যস্য, অন্যের দন্তস্য বলে অন্যস্য পাকঃ, এটা গেল। আবার ধরো পায়েস, পায়েসা, তা ঠিক আছে। তো পয়সাহ পানম, মানে পান করছে, এখানে যে পয়সা পানম কী করে হয় আমি জানা নেই, যাই হোক পয়সাহ পানম, তো পায়েস তো পান করছি। বা আবার সুখী, কি সুখকে ভোগ করা, তাহলে যেহেতু কর্ম আছে, তাহলে পয়সাহ পানম বলছি, সুখের ভোগ করা। সুখের ভোগ কি, কিসের ভোগ করছে না, সুখকে সে ভোগ করছে। সুখাস্য ভোগঃ, কিসের ভোগ করছে না, সুখের ভোগ করছে, তাহলে সুখাস্য ভোগ, তাই ওটাকে কর্মণি ষষ্ঠী, কর্মে ষষ্ঠী হয়েছে ওখানে। তাহলে দুটো এই পুরোটাই কর্তৃকর্মণঃ কৃতি সূত্রানুসারে হলো। কি বোঝা গেল এটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, ঠিক আছে। এবার দেখো, তারপরে সূত্র হচ্ছে শোনো, উভয় প্রাপ্তও কর্মণি। উভয় প্রাপ্তও কর্মণি কি, এখানে আবার ব্যাপারটা হচ্ছে যে এই যে একই কৃত প্রত্যয়ের যোগে ধরো কর্তা কর্ম উভয় স্থানেই ষষ্ঠী হওয়ার সম্ভাবনা থাকলে, হ্যাঁ, এবার একটা একটু জটিল নয়, বিষয়টা খুবই ইজি। তো কৃত প্রত্যয়ের যোগে সবসময় কৃত প্রত্যয়, এখানে তদ্ধিত প্রত্যয়ের প্রাসঙ্গিকতা আসছে না। কৃত প্রত্যয়ের যোগে কর্তা ও কর্মে ষষ্ঠী বিভক্তি হয়, যেটা আমরা আগেই দেখলাম, আমাদের যে কর্তৃকর্মণঃ কৃতি সূত্র দেখলাম। কিন্তু যদি কখনও দেখা যায় যে এই এরকম একই, মানে একটা উদাহরণ, সেখানে কর্তৃ এবং কর্মের ষষ্ঠী মানে দুটো হওয়ারই সম্ভাবনা থেকে যাচ্ছে, তখন কিন্তু আমরা কর্মে ষষ্ঠী হবে এটাকেই বলবো। আমরা কিন্তু বলবো না যে কর্তায় ষষ্ঠী হয়েছে। এইটা হচ্ছে উভয় প্রাপ্ত কর্মণি। যতই ধরো একটা কৃত প্রত্যয়ের উপস্থিতি মাস্ট থাকবে, কৃত প্রত্যয় ছাড়া অন্য কোনো প্রত্যয়ের উপস্থিতি থাকবে না। কৃত প্রত্যয় কোনগুলো সেগুলো তোমার জানা আছে, তো আরেকবার বলে দিই। তাচ, লব, ছত্রি, সানাচ, তুমুন, তক, তবতু, তাব্যা, আনিয়া, নাত, ইয়াত, কাপ, এগুলো জেনারেলি একটা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের করানো হয় বা পড়া হয়, এগুলোর মধ্যে থেকেই থাকে, দেখতে অভ্যস্ত তোমরা। তো তখন যখন কৃত প্রত্যয় যোগ হচ্ছে এবং তার সঙ্গে কর্তা এবং কর্ম উভয় স্থানে, কর্তা এবং কর্ম যখন দেখা যাচ্ছে যে উভয় স্থানেই ষষ্ঠী হওয়ার সম্ভাবনা, কিন্তু সেক্ষেত্রে সেটা না হয়ে সাধারণত কর্মেই ষষ্ঠী হবে। কীরকম, গোয়ালা কর্তৃক গায়ে দেওয়া, তাহলে এই যে গোয়ালা কর্তৃক গায়ে দেওয়া, ঠিক আছে, গোয়ালা কর্তৃক গায়ে দেওয়া, ঠিক আছে। গবাং, কি দেখো কি দেওয়া হচ্ছে, কি কর্তাতে কিন্তু ষষ্ঠীটা হলো না। গোয়ালা যে সে কিন্তু কর্তা, সে কিন্তু দুধটা দইছে, সে যেহেতু দুধটা দিচ্ছে সে কিন্তু কর্তা। এখানে কার দুধ দেওয়া হচ্ছে, গরুর দুধ দেওয়া হচ্ছে। কী দেওয়া হচ্ছে, গরুর যেহেতু দুধটা দেওয়া হচ্ছে, তাই এই গরু গো পদে ওখানে কিন্তু কর্মে ষষ্ঠীটা হবে। গবাং দোহা গোপে না, এরকম। এবার ধরো শিশু কর্তৃক দুধের পান, শিশু কর্তৃক দুধের পান, হ্যাঁ, দুধের যে পান, তাহলে শিশু কর্তৃক যেহেতু কর্তা শিশু, এখানে শিশু তো পানটা করবে, কি পান করবে, দুধটা পান করবে। সরি, ওই জায়গাটা একটু ভুল হয়ে গেছিলো, পয়সাটা এখানে দুধ অর্থে প্রযোজ্য হচ্ছে, সরি এটা ভুল হয়ে গেছিলো আমি বলতে, আগেরটায় আমি বলে দিচ্ছি এখন। পয়সাটা হচ্ছে দুধ অর্থে প্রযোজ্য হচ্ছে, দুধ। তাই শিশু কর্তৃক দুধের পান, তা পয়সাহা,
ষষ্ঠীর প্রয়োগ দিলে ওখানে ষষ্ঠীর প্রয়োগটা করে দেওয়া হবে, কর্মে ষষ্ঠীটা করে দেওয়া হবে, কারণ নিয়ম অনুসারে বলে দেওয়াই হয়েছে উভয়প্রাপ্ত কর্মণীতে কর্মে ষষ্ঠীই করতে হবে। যতই কর্তা এবং ষষ্ঠী উভয়ে ষষ্ঠী হওয়ার সম্ভাবনা থাকুক না কেন, কৃত প্রত্যয়ের উপস্থিত থাকার জন্য ওটা কিন্তু সাধারণত ওখানে কর্মে ষষ্ঠীই হবে এই সূত্রানুসারে। তো তাহলে পয়সা পাণাং শিশু না এরকম হয়ে যাবে। আবার ধরো রাজা দান করছে, রাজা ধন দান করছে, তাহলে রাজা কর্তৃক ধন দান হচ্ছে, তাহলে রাজা পদে কিন্তু রাজার দ্বারা ধন দান যেহেতু হচ্ছে, আমরা এখানে রাজার দ্বারাই ধরবো। নিপেন নরেন নিপেন দানম ধনস্য বা ধনস্য দানং নিপেন, এইভাবে আমরা করতে পারি। তাহলে এই একটা জিনিস কথা মাথায় রাখো, যখন কোনোভাবে দেখা দেবে তোমরা সেটা বুঝতে পারবে, কীট প্রত্যয় যোগ হলে সেটা বুঝতে পারবে, সে ক্ষমতা আছে এখন, কিন্তু ওখানে দেখা যাবে যে কর্তা এবং কর্মে উভয় স্থানেই ষষ্ঠী হচ্ছে, তখন কিন্তু সাধারণত কর্মে ষষ্ঠী বিভক্তি হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করে বাক্য গঠনটা করতে হবে। কি উভয়প্রাপ্ত কর্মণি বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা বেশ, আর দুটো আছে শুনে নাও। দেখো এর পরবর্তী যেটা বিষয় সেটা হচ্ছে কীর্তনাং কর্তরিবা। কীর্তনাং কর্তরিবা এবার চলে এলো কৃত্য প্রত্যয়ের কথা। কৃত্য প্রত্যয় যদিও কৃত প্রত্যয়ের একটা অন্তর্গত, কিন্তু আমরা শুধুমাত্র কৃত্য প্রত্যয়কে কেন্দ্র করেই এখানে অনুবাদ করব। আমাদের এখানে কৃত প্রত্যয়ের আর যে অংশ তা আছে লব, সত্রী, সানজ, তমুন, তক, তবতু, এইসবের প্রয়োগ কিন্তু এখানে আর আসবে না। আমরা শুধুমাত্র কৃত্য প্রত্যয়, কৃত প্রত্যয়ের অন্তর্গত একটা বিভাজন, সেটাকে বলে কৃত্য, যার মধ্যে আসে তব্য, অনিয়, নত, ইয়ৎ, কপ, এগুলো আসে। তো এই সমস্ত প্রত্যয়গুলোর যোগে কর্তায় কিন্তু বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয়। কর্তায় কী হয়? বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয়। তার সূত্র হচ্ছে কীর্তানাং কীর্ত্যানাং কর্তরিবা। তা কীর্তানাং কর্তরিবা এই সূত্রানুসারে তাহলে কৃত্য প্রত্যয়ের যোগে কর্তায় বিকল্পে ষষ্ঠী বিভক্তি হচ্ছে। কীরকমভাবে? এখানে বলে দেওয়াই হচ্ছে যে আমার দ্বারা চন্দ্র দেখা হচ্ছে, তাহলে আমার দ্বারা, এই যে আমার দ্বারা চন্দ্র দেখা হচ্ছে, তাহলে আমার দ্বারা বলবো না, আমি এখানে আমার চন্দ্র দেখা হচ্ছে, তাহলে মম, আমার বলি দেওয়া হচ্ছে মম চন্দ্র দ্রষ্টব্য। মম চন্দ্র দ্রষ্টব্য কেন করা হচ্ছে? ওখানে আমরা তব্য প্রত্যয় লাগিয়েছি, তব্য প্রত্যয়, তার কারণ এখানে কৃত্য প্রত্যয়ের প্রয়োগ হবে, এটা বলে দেওয়াই হয়েছে। আর মামা মানে আমার চন্দ্র দেখা হইতেছে, তাহলে আমার যখন চন্দ্র দেখা হচ্ছে তাহলে মামা চন্দ্র দ্রষ্টব্য। আবার অনিয় যোগে যদি বলি তোমার কার্য করা উচিত, তাহলে তোমার কার্য করা উচিত যখন এরকম ব্যাপারটা হচ্ছে, তাহলে ওখানে কী হবে? তবা কার্যম করণীয়ম, অনিয় প্রত্যয়, অনিয়া, তবা কার্যম করণীয়ম, তো এরকমভাবে ব্যাপারটা হবে। এবার ধরো বলা হলো শিষ্যের বেদ পাঠ করা, শিষ্য বেদ পাঠ করা, তো শিষ্য বেদ পাঠ করা, সেক্ষেত্রে শিষ্যস্য ষষ্ঠী পদটা হবে ওখানে, শিষ্যস্য বেদঃ পাঠ্যঃ। ঠিক আছে, এই রকমভাবে কৃত্যানাং কর্তরিবাটা হবে। খালি খেয়াল রাখতে হবে ওখানে কিন্তু আমাদের কৃত্য প্রত্যয় মানে তব্যানি, নজ্জত, কাপ, এই সমস্ত কৃত্য প্রত্যয়গুলোর প্রয়োগ হবে, এবং ওখানে কিন্তু কর্তায় বিকল্পে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ হবে। এবং এইভাবেই অনুবাদগুলোকে কীর্তনাং কর্তরিবা যোগে যদি থাকে বুঝে নিয়ে তোমাদের অনুবাদটা করতে হবে। কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা দেখো, এবার নির্ধারণে দেখো শেষ সূত্র আজকের। তো দেখো নির্ধারণে মানে সেই আমি নির্ধারণে হ্যাঁ যথেষ্ট নির্ধারণম, অ্যাকচুয়ালি ঠিক। এবার যথেষ্ট নির্ধারণম বলতে গেলেই তখন ওই ডিগ্রি চেঞ্জের কথা চলে আসে। ডিগ্রি চেঞ্জ গতদিনেও আমি বোধহয় বলছিলাম তোমাকেই। তো ডিগ্রি চেঞ্জ কীরকমভাবে? অনেকের মধ্যে নির্ধারণ বোঝায়। এবার অনেকের মধ্যে যখন নির্ধারণ করা বোঝায় তখন ওটা আমরা কি জানি, ডিগ্রির যে 3 নম্বর ভাগ আছে সুপারলেটিভ ডিগ্রি, সেটা হয় অনেকের মধ্যে। ঠিক আছে, এখানে দুজনের মধ্যেও নয়, আর নিজের সাথে তুলনায় নয়, নিজের কোনো বিষয়ের মধ্যে সেপারেটেড নয়, এখানে হচ্ছে অনেকের মধ্যে তুলনা। তো অনেকের মধ্যে থেকে যখন নির্ধারণ করা বোঝাবে, যা থেকে নির্ধারণ হয় তাতে কিন্তু ষষ্ঠী হবে। তাহলে অনেকের মধ্যে থেকে নির্ধারণ বোঝালে যা থেকে নির্ধারণ হয় তাতে কি হবে? ষষ্ঠী হবে। তাহলে এটা হচ্ছে মাথায় রাখতে হবে, অনেকের মধ্যে থেকে নির্ধারণ। যারা অনেকের মধ্যে থেকে বিষয়টা নিয়ে বেছে বলা হলো তখন সেখানে হয়ে যাবে ষষ্ঠী বিভক্তি। কীরকম দেখো,
কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ। তাহলে এই যে কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ, তাহলে আমি কিন্তু বলেই দিলাম বাক্যের মধ্যে কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ। যত কবি আছে, যত কালিদাস পূর্ববর্তী কবি, পূর্ববর্তী কবিদের কথা আমি ছেড়ে দিই, কালিদাস পরবর্তীকালে যত যারা কবিরা আছেন সংস্কৃত সাহিত্যে, তাদের প্রত্যেকের মধ্যে থেকে কালিদাস কিন্তু শ্রেষ্ঠ। তাহলে কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ। তাহলে এখানে কী হবে? ষষ্ঠীর প্রয়োগ করবো, কবিনাং। তাহলে যেহেতু কবিদের মধ্যে, সমস্ত কবিদের মধ্যে বহুবচন, অতএব স্বাভাবিকভাবে এটা বহুবচন হবে। তাহলে কবিনাং কালিদাসঃ শ্রেষ্ঠঃ। আবার দেখো, আবার একটা উদাহরণ দিই, তুমি এটা বলবে উত্তর। পর্বতের মধ্যে হিমালয় উচ্চতম, কি হবে? পর্বতেষু হিমালয়ম উচ্চতম। হ্যাঁ, হিমালয়ম উচ্চতম। হিমালয়ং বললে? হ্যাঁ স্যার। হিমালয়ং বলবে না, কি এখানে কর্তাকে, কর্তা কনস্ট্যান্ট থাকবে। এখানে কর্তা কি হিসাবে নয়, কর্তাকে ওরমভাবে কর্মের মধ্যে ঢুকিও না, কারণ হিমালয়টা এখানে কর্তা। এটা একটা জিনিস মাথায় রাখো, হিমালয়টা কর্তা। আমি এখানে কি বলছে বাংলা বাক্যটা, আমি বললাম যে পর্বতের মধ্যে হিমালয় উচ্চতম। তাহলে পর্বতের মধ্যে কম্প্যারেটিভ তো এটা, সরি কম্প্যারেটিভ বলছে, সুপারলেটিভ তো এখন অনেকের মধ্যে থেকে নির্ধারণ বোঝাচ্ছে, তখন ওটাকে আর কর্তা যেটা হিমালয়টা, ওখানে তুমি ওরকম বিসর্গ মানে অনুস্বার দেবে না, ওখানে তখন বিসর্গ দিয়ে বেরোতে হবে। পর্বতানাম, পর্বতেষু বললে, তেষু নয়, তেষু নয়, ওটা পর্বতানাম হবে, বহু বচন আছে। পর্বতের মধ্যে, পর্বতের মধ্যে, সমস্ত পর্বতের মধ্যে হিমালয় উচ্চতম। তাহলে পর্বতানাম হিমালয়ঃ উচ্চতম, ব্যাস। এই জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে, এছাড়া আর কিচ্ছু নয়। এগুলো তোমরা বাংলা বাক্য যখন আসবে পরীক্ষাতে দেখলে অটোমেটিক বুঝতে পারবে। লাস্ট মোমেন্টে যখন সামনের মাসে এই প্যাসেজ তুলে পরীক্ষাগুলো দেবো, তুমি অবশ্যই পারবে, কারণ বেসিক্যালি উচ্চ মাধ্যমিকে তো তোমাদের প্যাসেজ তুলে আসবে, তোমাদের তো আর কাটা কাটা আসবে না, তো তখন কোনো অসুবিধা হবে না। হ্যাঁ একদম, কারণ দুটো আসবে, একটা করতে হবে একদম। একটা আসবে কীরকম, একটা আসবে একটা গল্প তুলে দেবে, আর একটা আসে এই বাস্তবিক জীবনের ওপর বেস করে নর্মাল কিছু জিনিস দিয়ে, কিছু টেন্স যোগে সেগুলোকে দেওয়া হয়, প্রত্যয় যোগে এইসব থাকে। আর একটা পুরোপুরি গল্প থাকে, একটা গল্পের একটা অংশ থাকে, সেটা করতে হয়। ও গল্প থাকা মানেই কিন্তু অতীতকালের প্রয়োগ হবে, এটা মাথায় রাখবে, কারণ কোনো গল্প তো আর বর্তমানে লেখা হচ্ছে না, আর বর্তমান প্রসূত গল্প দিয়ে তোমাদের সংস্কৃতি অনুবাদ আসে না, আর আসবে না। যে গল্পগুলো আছে সেগুলো ম্যাক্সিমামটাই তোমার পঞ্চতন্ত্র আর হর্ষচরিতের বেস করে করা। হর্ষচরিত বলছি, সরি পঞ্চতন্ত্র আর আমাদের হিতোপদেশ, সরি পঞ্চতন্ত্র আর হিতোপদেশকে বেস করে করা, ঠিক আছে? এই হচ্ছে বক্তব্য। তা যাই হোক, হ্যাঁ এটা অনুবাদ করতাম তখন এগুলোই আসতো। হ্যাঁ, কারণ এগুলোর বাইরে তোমাদের আসবে না, এগুলোই আসবে, এর বাইরে কিছু বলার নেইও। আর বলছি, স্কুলে কিছু বলছে প্রজেক্ট সংক্রান্ত কথাবার্তা? না স্যার, প্রজেক্ট সংক্রান্ত কথাবার্তা বলতে শুধুমাত্র বাংলার প্রজেক্ট দিয়েছেন আর প্রজেক্ট দিয়েছেন, ওই কি বলে এডুকেশনে তো প্রথম দিনই দিয়ে দিয়েছে, আপনাকে বললাম। হ্যাঁ বই প্রথম থেকে। জিওগ্রাফির কিছু দেয়নি ম্যাডাম? না, এখন অবধি না। এখন অবধি দেয়নি, তার মানে এখন পর্যন্ত ইনস্ট্রাকশন আসেনি। এটা নিজেদের, এটা অ্যাকচুয়ালি নিজেদের মতো করে করিয়ে নিতে হবে, কারণ এখানে যে স্কুলগুলো রয়েছে আমি এদেরকে জিজ্ঞাসা করলাম, ওদের আবার 11-এর প্রজেক্টটা এই কদিন আগে নিল, 12-এর প্রজেক্ট এখন দেয়নি, 11-এর প্রজেক্ট এই মাসে নিল, অক্টোবরে। এখন সেপ্টেম্বর চলছে। হ্যাঁ সরি, সেপ্টেম্বরে। হ্যাঁ যাই হোক, অক্টোবরের পুজোর আগে মেবি আমার যা ধারণা, তার কারণ টেস্ট পরীক্ষা হবে কি না এখনও তো বুঝতে পারা যাচ্ছে না। তো টেস্ট পরীক্ষা হোক কিংবা না হোক, প্রজেক্ট সাবমিশনটা করতেই হবে। তার কারণ হচ্ছে, দরকার হলে স্টুডেন্টরা লিখবে, গার্জেন গিয়ে জমা দিয়ে আসবে, যেটা হচ্ছে আর কি। এই যে ধরো তোমার রেজাল্ট ম্যাডাম তুলেছে বা অন্যের, তো আর সেক্ষেত্রে তো অত সুযোগ থাকবে না, গার্জেনকে যেতে হবে। তো গার্জেন থ্রু অ্যাটলিস্ট এটা মানে প্রজেক্ট জমা করতেই হবে, এটা আমি খুব ভালো করে জানি। প্রজেক্টের ওপর ওই নাম্বারটা নাহলে বসাবে কী করে, ওই নাম্বারটা ওটা জমা করতে হবে, ওটা দরকার আছে। যাই হোক, দেখো কবে বলে। তোমাদের তো গ্রুপ আছে, গ্রুপে তো আর নিশ্চয়ই কিছু লেখা টেখা হয় না তো? আচ্ছা ঠিক আছে, তা বুঝতে পারছি। তো যাই হোক, গ্রুপে যখন কিছু বলবে ম্যাডাম দেবে, তবে যাই দিক বনবিহারী ঘোষালের বই থেকে দেবে, টপিক্সটা দিলে বলবে, অবশ্যই বলে দেবো। আচ্ছা, এবারে তুমি আমাদের যে ভাষাতত্ত্বর
হ্যাঁ হ্যাঁ প্রথম যে দুটো ওগুলো আচ্ছা হলো, ওগুলো আমি বলে দিচ্ছি। আর নোটটা লিখে নেবে, যে নোটটা পাঠিয়েছি। লেখা নিশ্চয়ই হয়নি? আচ্ছা লেখা নিশ্চয়ই না হয়নি। স্যার এখন ওকে, কারণ লেখাটা লিখে নাও, এই কারণেই বলছি কারণ আজকে হয়ে গেছে তোমার 21 তারিখ। 26 তারিখে কিন্তু ওইটার বেসিসে এক্সাম হবে। তোমার আচ্ছা বেসিক্যালি 26 তারিখে যে এক্সামের যে টপিকস তোমাকে আরেকবার মনে করিয়ে দিই, যদিও লেখা আছে গত দিনের কোশ্চেনে। সেটা হচ্ছে তুমি যে 3টে ভাষাতত্ত্ব পড়ছো, তুমি চাইলে আমি তোমাকে কমিয়ে দিতে পারি, কারণ অনুবাদটা করার জন্য তো তোমার মেন্টাল প্রেশার নেওয়ার দরকার নেই তোমার। হুম তোমাকে সারাদিন রাত ধরে তুমি যদি বলো যে স্যার অনুবাদ দেবেন না, দিতে হবে না, আমি বাদ দিয়ে দেবো। আমি তো কোশ্চেন করিনি, আমি পরে কোশ্চেন করবো। কারণ আমি চাইছি তুমি ভাষাতত্ত্বের 3টে বড় প্রশ্ন ওই দিন সুন্দর করে লেখো। অনুবাদের প্রেশার দিতে চাইছি না আমি ন্যাচারালি, কারণ প্রেশার নয় যদিও, তবুও আমি দিতে চাই না। আমি চাইছি তুমি 3টে বড় প্রশ্ন ঠিক করে লেখো ওই দিন। কারণ ব্যাকরণ তো তুমি পারবে, এটা আমি বুঝে গেছি। এরপর হ্যাঁ 2 তারিখে তো এমনিই তুমি 80 নম্বরের এক্সাম দেবে। তো হুম তো নো ডাউট কোনো ডিস্টার্ব হবে না। আর পুজোর আগে আমাদের ওভারঅল যেটুকু অংশ বাকি আছে অনুবাদের, সেটাও শেষ হয়ে যাবে, হুম চিন্তা করার কিছু নেই। হুম তো হুম তুমি এক কাজ করো, সামনের শনিবার 26 তারিখ এই 3খানা যে হুম আছে, আমি পরের দিনে সব অধিকরণ কারকের সপ্তমী বিভক্তির সাথে ওই যে নোটটা দিয়েছি রিসেন্টে, ওটা আমি বলে দেবো। আজকে এই দুটো বলে দিচ্ছি, ঠিক আছে? শোনো, হ্যাঁ স্যার হ্যাঁ দেখো ন্যাচারালি এখন টেস্ট পেপার দেখলে অনেক কিছু কোশ্চেন দেখতে পাবে। তো হ্যাঁ স্যার সেক্ষেত্রে আমি হ্যাঁ, দেখতে পেলাম অনেক কোশ্চেন দেখতে পাবে, হয়তো বলছি তো, প্রথমেই বলছি টেস্ট পেপার দেখলে অনেক কিছু দেখতে পাবে। একটা জিনিস মাথায় রাখো, এই যে উত্তরটা আমি করিয়ে দিয়েছি এটা পুরোপুরি একদম ডেসক্রিপটিভ করিয়ে দিয়েছি। এবার হুম কেন্দ্রম আর শতমের বিভাজনটাকে নিজেদের বুঝতে হবে। তার প্রথমে ইন্ট্রোডাকশানটা যেটা দেওয়া আছে সেটা তোমাকে যে কোনো নোটের ক্ষেত্রে লিখতেই হবে। কেন্তুম আর শতমের বিভাজন, দেখো কেন্তুমের মধ্যে কী আসে আর শতমের মধ্যে কী আসে, আশা করছি এইটুকু তোমার এতদিনে বোঝা হয়ে গেছে। কেন্তুমের মধ্যে কী আসে, শতমের মধ্যে কী আসে, এই ভাগটা তুমি বুঝতে পেরেছো। এবার সেক্ষেত্রে যদি শুধু কেন্তুম আসে, তাহলে তুমি শুধু কেন্তুমের অংশটুকুই উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষা যদি হয় তো টেস্ট পরীক্ষাতে লিখবে। বোঝা গেল? যদি শতমের ভাগটা হুম লিখতে বলে তো শতমের ভাগটা লিখবে। যতটুকু বলবে ততটুকু করবে, অযথা এক্সট্রা বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এই হচ্ছে হ্যাঁ বিষয়। স্যার এটা এটা দেখা যাক, এটাই হচ্ছে বিষয়। তো এই জিনিসটা করবে। হ্যাঁ এবার আমি সরাসরি নোটটার বিষয় ভেতরের মধ্যে আসছি। তো এখানে কি তোমার হুম মনে হয়েছে পড়ে স্যার আহ, আমি একটা জিনিস দেখলাম যে এখানে আলবানীয় আর্মেনীয় বা ইটালি গ্রিক যেগুলো রয়েছে সেগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, তাহলে কি ইন্ট্রোডাকশনটা এক রাখবো প্লাস এইখানে যেগুলো আপনি লিখিয়েছেন সেগুলো লিখে কি বা মানে পরের গুলো যেগুলো আছে যেমন লাস্টে যেগুলো স্টার মার্ক দিয়ে লিখিয়েছিলেন যে ইউরোপীয়দের সম্ভাব্য প্রাচীন বাসস্থান বা এইগুলো যেগুলো স্টার দিয়ে লিখেছিলেন সেগুলো লিখে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার কারণ তোমাকে দেখতে হবে একটা জিনিস মাথায় রাখবে, এইটাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটাতে অনেক সময় কিছু কিছু সময় উল্লেখ করেও তুলে দেয়, উল্লেখ করে তুলে দিক, তোমাকে তোমার হুম ইন্ট্রোডাকশান পোর্শনটা লিখতেই হবে। যে কোনো জিনিসের তো একটা ইন্ট্রোডাকশান হয়, তো ইন্ট্রোডাকশান হ্যাঁ লিখতে হবে। এরপরে সরাসরি যে বিষয়, যদি বলে যে কেন্তম, কেন্তমে ঢুকে পড়বে, যদি বলে শতম, শতমে ঢুকে পড়বে, যদি বলে যে কোনো নাম উল্লেখ করে ইতালীয়, ককেশীয়, হুম হুম ঠিক আছে, এই সমস্ত নাম উল্লেখ করে আর্মেনীয়, বালতোসাবিক, আলবানীয়, ইট্টিয়, হুম তোকারীয়, এইসব যদি নাম উল্লেখ করে পড়ে, নো প্রবলেম। হুম তুমি ততটুকুই লেখো, ততটুকু ভাগের অংশ তোমাদের লিখতে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকে বা টেস্ট পরীক্ষায়, ঠিক আছে? হুম তোমাদের অযথা হুম লিখবার কোনো দরকার নেই। এটা বড় করে করার কারণ, এটা আমার সময় আমি বড় করে রেডি করেছিলাম আমার সময়। এটা এটা হুম আমি চাইছি তোমরা সবটা জানো, কারণ পরীক্ষায় কে কী কোনটা দেয়া হবে, যেহেতু এবছর হ্যাঁ হ্যাঁ গেল বছর পরীক্ষাটা হলো না, কিছু জানা নেই, হুম তো তোমাদের একদম একটা অন্যরকম প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে, ঠিক আছে? হুম কে কি হুম করেছিল, কে কোথায় কি করে, খবরদার। তোমাকে আমি একটা কথা, আজ আর একটা কথা বলে দিই, তুমি তো আমার কাছে নয় এইভাবে পড়ছো, এরমভাবে কোথায় কোথায় পড়া হচ্ছে, এই শুধু গুগল মিটে গুগল মিটে স্যার বাংলাটা পড়া হয়। আর আমার কাছে? হ্যাঁ স্যার আর মাঝে মাঝে সায়ন্তন স্যারও পড়ান। বাস, মাঝে মাঝে সায়ন্তন স্যার, কারণ সায়ন্তন স্যার তো এখন আসতে পারবে না, সায়ন্তন স্যারও পড়ান। হুম তো সোনালি ম্যাডামের কাছে হচ্ছে না? হচ্ছে নিশ্চয়ই। না স্যার ম্যাম তো হোয়াটসঅ্যাপে পড়ান, ম্যাম পড়াচ্ছিলেন কদিন গুগল মিটে, ম্যামকে মেয়েগুলো বললেন যে অনেকের ফোনে নাকি ভিডিও সাপোর্ট করে না। ভিডিও সাপোর্ট করে না?
হ্যাঁ, আমি জানি না কি হয়েছে, আমি জানি না, তো বললো যে আমাদের ফোনে মোবাইলে ভিডিও সাপোর্ট করে না, এরকম কিছু বলছে। মানে গুগল মিট আই থিঙ্ক, যাই হোক ওসব কথা থাক। ঠিক আছে, একটা কথা বলে দিই। ধরো তুমি তো এই যে ধরো সবচেয়ে বেশি বোধহয় ছাত্রছাত্রীর সংখ্যা এই ম্যাডামের কাছে, তাই তো? হ্যাঁ স্যার। পাঞ্চালিদির কাছে একটা কথা বলে দিই, পড়তে এসে অনেক কথা অনেক জিনিস শুনবে, কোনো জিনিসে হ্যাঁ। প্রভোক্ট হয়ে যাবে না। দ্যাট মিন্স আমার যেটা বক্তব্য, তুমি গল্প করো, বন্ধুদের সাথে ইয়ার্কি হাসি ঠাট্টা সব কিছু করো, নিজের পড়াশোনাটা নিজের কাছে। তার কারণ হচ্ছে এই যে দীর্ঘদিন বাড়ির ভেতরে আছো, তো হঠাৎ করে একদিন ম্যাডামের কাছে পড়তে আসছো, সেখানে এসে তোমার বন্ধুরা এই এটা কী করছিস ওটা কী করছিস, তুমিও কথার সাথে কথা বলছো, হয়তো কথার প্রসঙ্গে কোনো দিন বলে দিলে ধুর ওটা তো আমার হয়নি, ওটা তো আমি করিনি, ওটা তো আমি করিনি, ওইসবের মধ্যে জড়াবে না। আগে থেকে আমি তোমাকে একটা কথা বলে দিই, এই জিনিসগুলো করতে গিয়ে অনেক তোমার যে প্রিপারেশান আছে বা তোমার যেরকম তৈরি আছে, আমার মনে হয় এনাফ। তোমার খালি একটুখানি অংশ বাকি আছে, যেটা আমি জানি, সেটা হচ্ছে, সেটা তো আমার হাতে আছে, অনুবাদের অংশটুকু, অনুবাদের একটু অংশ বাকি আছে, প্রত্যয়ের বেসগুলো করে করিয়ে দেওয়া, সেটা তো আমি তোমাকে পুজোর আগে ফিনিশ করে দেবো। পুজোর আগে তো সমস্ত চ্যাপ্টার ক্লোজ। আর এবছর যা পরিস্থিতি, শিক্ষামন্ত্রী তো বলেই দিয়েছে স্কুল ফিস্কুল খোলার দরকার নাই, ঘরে বসে থাকো সব। তাহলে ঘরে না, বসে আবার কি ফোন নাকি দেবে শুনলাম আমি। কি দেবে? ফোন দেবে শুনলাম ফোন দেবে, তোমাদের নয়। সবাই। তাহলে ফোন তোমাদের নয়, তোমাদের তো শেষ হয়ে গেছে। ফোনটা দেওয়া হবে নাইনকে আর 11কে, মানে সামনের বছর যারা, অ্যাকচুয়ালি এটা পরে দেওয়া হবে শুনেছি আমি, এটা অনেকদিন আগে শুনেছি। আমরাও তো পড়ছি, হবে না এরকম করলে? না না কি না, করতে তোমরা হবে? পাস আউট, যারা পাস আউট, যারা নেক্সট ইয়ারে দেবে তারা, তাদেরকে কখনোই দেবে না। এটা আমি এটা আমার এতদিনকার হায়ার এডুকেশনের পড়াশোনা বা আমি যা দেখেছি বা আমার যা জানা, এটা তুমি আরামকে জিজ্ঞেস করো। যারা পরীক্ষার্থী তাদের জন্য ইস্যু হবে না, যারা আগামী বছরের পরীক্ষার্থী তাদের জন্য ইস্যু হবে। যারা পরীক্ষার্থী পরের বছর, তাদের জন্য ডেফিনেটলি নট। যারা মাধ্যমিক পরীক্ষা সামনের বছর দেবে, যারা সামনের পরীক্ষা উচ্চ মাধ্যমিক দেবে, তাদের জন্য কিচ্ছু নয়, সব কিছু নো। তাদেরকে কিন্তু স্যার আমরা তো গ্র্যাজুয়েশনটা করবো, আমাদেরকে তো সেজন্য দিতে হবে, হতে পারে কি 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 করবে তোমরা গ্র্যাজুয়েশন করার সময়। গ্র্যাজুয়েশন করার সময়? হ্যাঁ। উচ্চশিক্ষা, তুমি কোনোদিন কোনো ম্যাডামকে জিজ্ঞেস করো, আমি কোনো কাউকে ছোট করছি না বা কাউকে বলছি না, উচ্চশিক্ষায় নতুন নতুন রুলসগুলো কী আছে ওটা 2-3 পাতা লিখে দিতে বলো তো, 1 পাতা লিখে দিতে বলো, তাহলে আমি জানবো আমার পড়াশোনা বৃথা। উচ্চশিক্ষায় কত রকম পরিবর্তন এসছে তোমাদের কোনো আইডিয়া নেই। তাহলে তোমার তখন মনে হবে ধুর আমি উচ্চশিক্ষায় পড়তেই যাবো না, আমি আমার টেকনিক্যাল লাইনে বেরিয়ে যাই। উচ্চশিক্ষায় পড়তে গেলে তোমাকে আমি প্রথম দিন একটা কথা বলেছিলাম, গ্র্যাজুয়েশন করো, তোমার চিন্তাধারা অন্যরকম যেন হয়। তুমি সবার সঙ্গে কথা বলো, বন্ধুত্ব করো, ইয়ার্কি ঠাট্টা, পাড়া প্রতিবেশী সব কিছু করো, কিন্তু তোমার চিন্তাধারাটা অন্যরকম হতে হবে। চিন্তাধারা অন্যরকম কেন বারবার এই কথাগুলো বলি, তার কারণ তোমার চিন্তাধারা যদি চেঞ্জ না হয়, তুমি যদি 4-5টা নোটের মধ্যে সীমাবদ্ধ থাকো, তুমি যদি বইপত্র না পড়ো, তাহলে জীবনে কোনো দিন এগোতে পারবে না, তোমার রেজাল্টটা অ্যাভারেজ থেকে যাবে। তার কারণ এবছরের কন্ডিশনের জন্য আজকে এই যে তোমার কিছু রেজাল্ট, তোমার তো রেজাল্ট 450 হওয়ার কথা নয়, আমি তো ম্যাডামকে বলেছি। ওটা তো 450টা তো তোমাদের কন্ডিশনের জন্য তোমাদেরকে দিতে হয়েছে জোর করে। এডুকেশনে 70, সংস্কৃতে 70, জিওগ্রাফিতে 70, জোর করে নাম্বার বসিয়েছে। বাংলায় 70, ইংলিশে 64। আচ্ছা ঠিক আছে, ইংলিশে কোনো কারণবশত হয়তো ইংলিশ তুমি পরীক্ষা দিয়েছিলে, ম্যাডামের হয়তো মনে হয়েছে দ্যাট। যেটা দেখেছি যে সবাইকে এত চেপে দিয়েছে, মানে চিন্তা ধারণার বাইরে। এবার আমি তো ভাবছি তোমার তো ইংরেজি দুর্বল নয়, কারণ আমি যতটুকু জানি তোমার তো ইংলিশটা এতটা উইক নয়, কারণ 64 পেলে তো অসুবিধা হয়ে যাবে। কারণ যদি মানে যদি আগামী দিনেও হয় রেজাল্টটা, তাহলে তো চিন্তার বিষয় হয়ে যাবে। কারণ হয়তো অনেকে বলে, যেমন সায়ন্তন স্যার অত নম্বর কম দিয়েছে কেন? স্যার জানি না, আমি বলতে পারবো। সায়ন্তন স্যার নম্বর কম দিয়েছে তোমাকে, আমি দেখে অদ্ভুত, আমি বলছি তাহলে 70 নম্বরের, আমার যতটুকু আইডিয়া 70 নম্বরের পরীক্ষায় তুমি তো অতটা খারাপ লিখবে না, তোমাকে বিলো 50 দিয়েছে। স্যার ওটাতে কি হয় জানেন তো, কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে শর্ট কোয়েশ্চেন গুলো থাকে না, ওইগুলো নিজেদের মাথায় বুদ্ধি খাটিয়ে লিখতে হয়। আর মানে কি
এক একটা কোয়েশ্চেনের পিছনে যেমন আমাদেরকে ম্যাথামেটিক্সে করতে হতো হাজার হাজার দু পাতা করে একটা শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার করতে হতো 2 পাতা অঙ্ক করে। আর আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক একটা লজিক সার্কিট থাকে সেই রকম যে 2 পাতা করে ছবি এঁকে তারপর একটা এমসিকিউ এর উত্তর বের করতে হয়। এবার ওইখানেই তো মাথা ঘুরিয়ে গিয়ে হয়ে যায়, ওই শর্ট কোয়েশ্চেনেই যা হয়েছে সব ভুল হয়েছে, আদারওয়াইজ সব ঠিক আছে। দেখলাম আর ওখানে বেশিরভাগ কোয়েশ্চেন তো থাকে না। ওইটাই দেখলাম, লক্ষ্য করলাম, কারণ ওই জায়গাগুলোই এইটুকু বুঝে গেছি, জিওগ্রাফি, সংস্কৃত, এডুকেশন প্রচুর নাম্বার পাবে, একদম ডেফিনেটলি শিওর। বেঙ্গলিতেও ডেফিনেটলি শিওর, ঠিক আছে, ডেফিনেটলি শিওর। গজরটা ইংরেজির যারা এখন দেখা যাক কার কাছে খাতা গিয়ে পড়ে। পরীক্ষায় লেখনী এমন হবে, পরীক্ষায় কোনোভাবে যেন কাটাকুটি না হয়, একদম নয়। কিন্তু আগে থেকে প্র্যাকটিস করো, তোমার যে যার কাছে তুমি ইংলিশ পড়ো, তুমি উনি তো সিনিয়র, তুমি ওনার কাছে খুব ভালো করে পড়ো, ভালো করে চেক করো, কারণ 64 হলে খুব অস্বস্তিকর বিষয়। কারণ আমি তোমার সব রেজাল্ট দেখলাম, হঠাৎ করে এটা কী রেজাল্ট রে বাবা, হঠাৎ করে এরকম, কারণ 450 হলে হবে না কিন্তু। আবার এখন এমন পরিস্থিতি, যারা প্রচুর নাম্বার পেয়েছে তাদেরও কিন্তু খুব একটা সমস্যা, তারাও কলেজে ঠিকমতো চান্স পাচ্ছে না। নিশ্চয়ই খবর শুনছো, দেখতে পাচ্ছ, খুব জটিল পরিস্থিতি। হায়ার এডুকেশন অত সোজা নয়, বা কলেজে চান্স পেয়ে যাব, আমি প্রচুর নাম্বার পেয়েছি তার মানে আমি সব জানতা, ওর ধারণাটা নয়, এটা অনেক অসুবিধা আছে, ঠিক আছে। সেই জায়গায় দারুণ দারুণ মাথা বসে আছে। তা আর আমি আমার মতো বয়সে যারা কিছু বেস্ট টিচার আছে ওখানে, তাদেরকে ফেস করবে পরবর্তীকালে ইউনিভার্সিটিতে, তারা ওই আমার মতো এজেরই আছে, ওই জায়গাটায় যাও ফেস করবে তারা যে কী জিনিস। আমি তো জায়গাগুলো, আমি একটা জিনিস দেখলাম, মানে আগের বছরও যিনি যে পরীক্ষা দিয়েছিল, যে ফার্স্ট হয়েছিল আমাদের আর্টস থেকে, এবছরও যে আর্টস থেকে ফার্স্ট হয়েছে, তাদের কিন্তু ইংলিশে সবকটাতে পুয়ার কেন রেজাল্ট আমি বুঝতে পারিনি। অঙ্কিতা কত পেয়েছে তোমাদের? ওই যে অঙ্কিতা বলে যে মেয়েটা, জানো কিছু? ও কিছু বলেনি আমাকে, আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, কোনো কিছু বলেনি ইংলিশে। আমি আরেকজন যে মেয়ে ভালো রেজাল্ট করে, সুস্মিতা, ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো 57 হয়েছে, মানে টোটালটা 57, আমার যেমন 82 হয়েছে, ওর 57 হয়েছে। টোটালটা 57? হ্যাঁ, টোটালটা 57 মানে তো উইথ প্রজেক্ট 57 হয়েছে। ও আচ্ছা, উইথ প্রজেক্টে 57 কি করে হয় গো? তাহলে তো অনেক কম। তাহলে কিরকম নাম্বার পেয়েছে তাহলে ভাবুন। কিন্তু মেয়েটা নো ডাউট ভালো মেয়ে। ও ইয়েতে এডুকেশনে 85 পেয়েছে, আর জিওগ্রাফিতে 93 পেয়েছে। খালেদার নাম্বারটা আমি এমনি কি চলে জিজ্ঞেস করছিলাম, ম্যাডাম কে এমনি আমার সঙ্গে তো কথা হয়, পাঞ্চালিদির, তো জিজ্ঞেস করছিলাম, বলছি ও তো সব বাতেলা দিয়া কথাবার্তা তুই ছাড় না, ও 24 পেয়েছে দেখছি রিটেনে, ইংলিশে 24। আমি বললাম তাহলে এবার ও লুকিয়ে চুরিয়ে কোথায় কি পড়তে যায়, তো সব আমার কাছে খবর থাকে, আর আমি তো খবর পেয়ে যাই, আমি তো জানি বিষয়গুলো। আমি বললাম দেখো যা পাচ্ছে করবে যাক, তোমরা তো নম্বর দেবে, আমি তো নম্বর দেবো না। ঠিক আছে, তো যাই হোক, এটাই আছে বিষয় আর কি। কারণ খুব চাপ, কিন্তু পড়াশোনা ঠিক করে করো, কিন্তু এর পরবর্তী লাইফটা এই স্কুলের গণ্ডির বাইরের থেকে খুবই ক্রিটিক্যাল। তুমি যেখানেই পড়তে যাও, কলকাতার হাল তো খুবই ক্রিটিক্যাল, কারণ আমি খুব কাছ থেকে দেখেছি বলে আমি এটা বুঝতে পারি, কারণ ওটা আমি খুব ভালো করে উপলব্ধি করেছি। এত সোজা নয় স্কুলের গণ্ডি, আর এর স্কুলের গণ্ডির বাইরের গণ্ডিটা অনেক শক্ত। ঠিক আছে, যতই তোমার পাশে তোমার বাবা থাকুক, তোমার ওই রুমে কনসালটেন্সির সময় তোমার বাবাকে বাইরেই দাঁড়াতে হবে। ঠিক আছে, বাবা তোমার সঙ্গে থাকবে, বাইরে বাবাকে দাঁড় করিয়ে রাখবে, ভেতরে যে সমস্ত হিউম্যানিটিক টাইপের কোশ্চেনগুলো করা হয় সম্পূর্ণ, এখন যা পরিস্থিতি, আমি যা বুঝতে পারছি এন্ট্রান্সের ব্যবস্থা করবে, যেটা আমরা দিতে অভ্যস্ত। আমি করবো বলছি স্যার, এন্ট্রান্সের ব্যবস্থা আছে সেখানে, ওকে, আমি এটা দেখলাম। ব্যাস, এন্ট্রান্সের ব্যবস্থা করলে তো আমার তো দিক দিয়ে তো আমার তো কোনো অসুবিধা নেই, কারণ আমি এন্ট্রান্সের সমস্ত ক্ষেত্রে সেই সময় পাস করেছিলাম, তোমারও আশা করছি অসুবিধা হবে না। এন্ট্রান্সের জন্য প্রপার পড়াশোনাটা দরকার, সত্যি কথা, বই পড়তে হয়, ওর জন্যই বারবার ওই যে বলে ফেলি 4-5টা নোট পড়লে হবে না, বই পড়তে হবে, ঠিক আছে। তাই অ্যাকচুয়ালি, যাই হোক, চলো আসল কথায় আসি। দেখো খাতাটা বার করো, দেখো যেটা বললাম মাথায় রাখবে, ইন্ট্রোডাকশান এক থাকবে, ইন্ট্রোডাকশানে কাটছাট করবে না কোনো রকমভাবে, পরীক্ষায় কোশ্চেন খেয়াল করবে, টেস্ট পেপারে তুমি অনেক রকম কোশ্চেন দেখতে পাবে আজে বাজে, সেই সমস্ত কথা, মানে সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই।
নেক্সট টাইম তুমি যখন ম্যাডামের বাড়িতে আসছো, চেষ্টা করবে যদি তোমার পক্ষে পসিবল হয়, এই কাজটা যেটা তোমাকে দিয়েছি কাজটা যেন তুমি পুজোর আগে কমপ্লিট হয়। কাজটা পুজো, হ্যাঁ, দরকার আছে, তার কারণ ডিসেম্বর মাস করে তোমাদের টেস্ট পেপার বেরিয়ে যাবে। ঠিক আছে? সে আমি জানি, সে আমি জানি, আর সে আমি জানি তোমার অন্য বিষয়ও হয়ে যাবে, ওগুলো হয়ে যাবে, কারণ অনেকটা সময়, সেটা কোনো বিষয় নয়। কিন্তু আমাদের তো নতুনটাও কিনতে হবে, নতুনটা আস্তে আস্তে ডিসেম্বর হয়ে যাবে, কারণ তোমাদের পরীক্ষা নো ডাউট মার্চের মধ্যে ফিনিশ করবে। না, তোমার অত প্রশ্ন, আমি তো একটু হলেও লেখালেখির বিষয়গুলোর সঙ্গে রয়েছি, আমি জানি, তার কারণ ওসব ভেতরে ভেতরে কাজ চলছে। ঠিক আছে? ওসব ভেতরে কাজ চলছে, আজ পর্যন্ত লেখনির কাজ কোনোদিন বন্ধ হবে না, তার কারণ হচ্ছে এগুলো এমন একটা জিনিস না, এগুলো, এগুলোতে প্রচুর টাকা আছে, এগুলো যারা পাবলিশার্সরা তারা অনেকটা টাকা এর থেকে তো মানে ইয়ে করে, তো সেই কারণে ওখানে তারা কোনোভাবেই ওই জিনিসটাকে ছাড়বে না, কারণ এটা করলে তাদের অনেকটা লস হয়। তো এই কারণে ওই টেস্ট পেপার যারা এই সমস্ত লেখনির সঙ্গে যুক্ত তারা এই লেখাগুলো ঠিক ছাপতেই থাকবে। তো দেখো চলো, আমরা বলি, দেখো, পৃথিবীর ভাষা বংশগুলোর মধ্যে সর্বপ্রধান হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এই বংশের ভাষাগুলি ভারতবর্ষ, পূর্ব এশিয়া এবং ইউরোপের মধ্যভাগে প্রচলিত। এই বংশের ভাষাগুলি পৃথিবীতে সর্বাধিক প্রচলিত এবং ভাষাতত্ত্ববিদগণের কাছে অধিক সমাদৃত। আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে এই বংশের প্রাচীন ভাষাগুলির উৎপত্তি হয়েছিল এবং অনতি দীর্ঘকাল পরে ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে পড়েছিল। এই ভাষাগোষ্ঠীর 10টি প্রাচীন শাখা ইন্দো ইরানীয়, বাল্তো-স্লাভিক, আলবানীয়, আর্মেনীয়, গ্রিক, ইতালিক, কেল্টিক, টিউটনিক বা জার্মানিক, তোখারীয় এবং হিট্টীয়। মূল ইন্দো ইউরোপীয় ভাষার পুরহ কণ্ঠস্পৃষ্টধ্বনি পরবর্তী রূপান্তরের ওপর ভিত্তি করে এই বংশের ভাষাগুলিকে দুটি গুচ্ছে ভাগ করা যায়, শতম এবং কেন্তুম। ভালো করে শুনবে এই বিষয়টা। যে ভাষাগুলিতে মূল ইন্দো ইউরোপীয় ভাষার যে পুরক কণ্ঠস্পৃষ্টধ্বনি পরবর্তীকালে শীষ ধ্বনিতে অর্থাৎ তালবস্য, মধ্যনস্য, দন্তস্য পরিবর্তিত হয়ে গেছে, সেই ভাষাগুলিকে শতম গুচ্ছে ধরা হয়। এই গুচ্ছের অন্তর্গত 4টি শাখা ইন্দো ইরানীয়, বাল্তো স্লাভিক, আর্মেনীয় এবং আলবানীয়। আবার মূল ইন্দো ইউরোপীয় বাল্তো স্লাভিক মূল ইন্দো ইউরোপীয় ভাষার পুরক কণ্ঠস্পৃষ্ট ধ্বনি পরবর্তীকালে যেসব ভাষায় পশ্চাৎকণ্ঠ ধ্বনি হয়ে গেছে সেই ভাষাগুলিকে কেন্তম গুচ্ছের অন্তর্গত ধ্বনি হয়ে গেছে, সেই ভাষাগুলিকে কেন্তুম গুচ্ছের অন্তর্গত ধরা হয়। যেমন ধরো গ্রিক, ইতালিক, কেল্টিক, জার্মানিক, তোখারীয় এবং হিট্টীয় শাখার ভাষা। আচ্ছা, মূল ইন্দো ইউরোপীয় যে শব্দটা থেকে কেন্তুম বলে লিখে যে ছকটা করা হয়েছে শতম এবং কেন্তুম, তো আবেস্তীয় বলা হচ্ছে শতম, দন্তেশ্বত ময় হলন্ত। তারপর সংস্কৃতে শতম, তালবস্যত ময় হলন্ত। প্রাচীন বুলগারীয়তে বলা হচ্ছে সুটো, SUTO লেখা আছে ওটা। লিথুয়ানীয়তে লেখা আছে জিমতাস, বর্গের জয়সী ময় হলন্ত একার দন্তেশ্ব। এবার কেন্তুমের ঘরে চলে আসবে। কেন্তুমের ঘরে প্রথমে আছে ল্যাটিন ভাষায় কেন্তুম কয়েকার দন্তেনতয় ময় হলন্ত, গ্রিকে হেক্তন হয়েকার ক তয়কার দন্তেন হলন্ত হেক্তন, প্রাচীন আইরিশে কেট কয়েকার টয় হলন্ত, গতিকে খুঁদ ক্ষয়সু দন্তেনদয় হলন্ত, ইংরেজিতে হান্ড্রেড হ দন্তেনা হলন্ত ডয়রফল একার ডয় হলন্ত হান্ড্রেড, তোখারীয় হচ্ছে কন্ধ ক দন্তেনাদয় হলন্ত, জার্মানে হচ্ছে থাউজেন্ড তয়াকার হস্য বর্গের জয়কার দন্তেনাডয় হলন্ত। তো এইভাবে বিষয়টা হলো। এবারে ইন্দো ইউরোপীয় বিভিন্ন যে শাখা আলোচনায় আসছি। ইন্দো ইরানীয় বলে ছক করে করা হয়েছে, এটাকে দুভাগে ভাগ করা হয়েছে, ভারতীয় আর্য ভাষা এবং ইরানীয়। ইরানীয়টাকে দুভাগে ভাগ করা হয়েছে, আবেস্তীয় এবং প্রাচীন পার্সিক। এবারে আমি বলি, ছকের পরে আলোচনায় আসছে মূল ইন্দো ইউরোপীয় শাখার যে শাখাটি সেটা ভারতবর্ষ এবং ইরানে প্রবেশ করে তাকে ইন্দো ইরানীয় শাখা বলা হয়। পারসিকদের ধর্মগ্রন্থ আবেস্তার ভাষা হলো আবেস্তীয় এবং ইরানীয় শাখার যে দুটি আধুনিক ভাষা
সেটা আফগানিস্তানের বেলুচিস্তানের ভাষা বেলুচি। ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম রচনা হচ্ছে বেদ। বৈদিক ভাষা থেকে ক্রমে সংস্কৃত, প্রাকৃত, পালি প্রভৃতি ভাষার জন্ম। আধুনিক ভারতীয় আর্য ভাষা হল বাংলা, হিন্দি, মারাঠি, পাঞ্জাবি ইত্যাদি। বাল্তস্লাভিকেও একটা ছক করা হয়েছে হালকা। বাল্টিকটা হচ্ছে লিথুয়ানীয় ভাষা বা লিথুয়ানীয় উল্লেখযোগ্য এবং রক্ষণশীল ভাষা। স্লাভিকটা হচ্ছে বুলগারীয় উল্লেখযোগ্য ভাষা। রুশটা হচ্ছে সাহিত্য সমৃদ্ধ ভাষা। বুলগারীয় ভাষায় খ্রিস্টীয় নবম শতাব্দীতে বাইবেলের যে অনুবাদ করা হয় সেই অনুবাদই সমগ্র বাল্তস্লাভিক ভাষার প্রাচীনতম নিদর্শন। ঠিক আছে, এবারে আলবানীয়। আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলে আলবেনিয়ায় আধুনিক আলবানীয় ভাষা প্রচলিত। খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীর পূর্বে এই ভাষার কোনো নিদর্শন পাওয়া যায়নি। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে এই ভাষা সর্বাধিক বিকৃতিপ্রাপ্ত। ল্যাটিন, গ্রিক, স্লাভিক, ইতালীয়, তুর্কি প্রভৃতি ভাষার শব্দ এই ভাষার ভাণ্ডারে স্থান পেয়েছে। আর্মেনীয়। এশিয়া মাইনরের আর্মেনিয়া অঞ্চলের আর্মেনীয় ভাষার শাখা খ্রিস্টপূর্ব সপ্তম অষ্টম শতাব্দী থেকে প্রচলিত। আধুনিক আর্মেনীয় ভাষা আর্মেনিয়ার বাইরে কোনো কোনো দেশে প্রচলিত। ঠিক আছে, এই ভাষা মূল ভাষার ধ্বনিসমূহের পরিবর্তন করেছে অনেক বেশি। ছোটো করে এটা লেখা আছে। এবারে গ্রিক পয়েন্টে লেখা আছে কেন্তুম গুচ্ছের শাখাগুলোর মধ্যে প্রাচীন সাহিত্য সমৃদ্ধ শাখা হলো গ্রিক। এই শাখার একমাত্র ভাষা গ্রিক, যা গ্রিস দেশে, এশিয়া মাইনরে, সাইপ্রাস ও ইজিয়ান দ্বীপপুঞ্জে প্রচলিত। ক্রিট দ্বীপে প্রাপ্ত একটি প্রত্নলেখ গ্রিক ভাষার প্রাচীনতম নিদর্শন, খ্রিস্টপূর্ব চতুর্দশ শতাব্দী। গ্রিক ভাষার উপভাষা হলো অ্যাটিক, আয়নিক, ডরিক, এওলিক, নর্থ ওয়েস্টার্ন গ্রিক এই সমস্ত। এবং গ্রিক ভাষার যে চারটি স্তর স্বীকৃত, প্রাচীন, চিরায়ত, অন্তর্বর্তীকালীন এবং আধুনিক। আর এই ভাষাতে 6টি কারকের অস্তিত্ব স্বীকৃত। এখানে সঘোষ মহাপ্রাণপূর্ণ অঘোষে রূপান্তরিত হয়েছে। ইতালিকের ক্ষেত্রে এই শাখার প্রধান শাখা ল্যাটিন। সাহিত্য সমৃদ্ধির বিচারে কেন্তুম গুচ্ছের মধ্যে গ্রিকের পরেই ল্যাটিনের স্থান। ল্যাটিন ছিল ইতালির ল্যাটিউম প্রদেশের ভাষা। ল্যাটিনের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক। এই শাখার আধুনিক শাখাগুলি হলো ইতালিয়ান, ফ্রেঞ্চ, স্প্যানিশ, পর্তুগিজ ইত্যাদি। কেল্টিক। একদা সমগ্র পশ্চিম ও দক্ষিণ ইউরোপে এই ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত। এই শাখার প্রধান আধুনিক ভাষা হলো আয়ারল্যান্ডের ভাষা আইরিশ। খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর প্রত্নলিপি হলো এই ভাষার প্রাচীনতম নিদর্শন। কেল্টিক ভাষার প্রধান 3টি বিভাগ, 1 গলিক, 2 ব্রিটানীয়, 3 আধুনিক গথিক। কেউ কেউ আবার এই ভাষাকে পিকেল্টিক এবং কিউকেল্টিক এই 2 ভাগে বিভক্ত করেন। কেল্টিক ভাষাতে 5টি কারক আছে। ঠিক আছে, কেল্টিক গেল। এবারে পরবর্তী আলোচনা হচ্ছে টিউটনিক বা জার্মানিক। টিউটনিক বা জার্মানিকে কী বলা হয়েছে? জার্মানিক ভাষাতে মূল ভাষার স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি উভয়ই কিছু পরিবর্তিত হয়েছে। জার্মান ভাষার অভিশ্রুতি ও অপশ্রুতি অপর বৈশিষ্ট্য। বিষয়টি গ্রিম এবং ভার্নার সূত্রের মধ্যে পড়ে। এবার ধরো জার্মানিক এটাকে 3 ভাগে ভাগ করেছি আমরা। উত্তর জার্মানিকের মধ্যে কী কী পড়ছে? সুইডিশ, আইসল্যান্ডিক। পূর্ব জার্মানিকের মধ্যে নেই আধুনিক ভাষা। পশ্চিম জার্মানিকের মধ্যে পড়ে যাচ্ছে কী ইংরেজি, জার্মান এবং ওলন্দাজ। আইসল্যান্ডের ভাষার প্রাচীন জার্মানির পৌরাণিক কাহিনী এড্ডা রচিত হয়েছিল। পূর্বে জার্মানিক গথিক শাখায় খ্রিস্টীয় চতুর্থ শতাব্দী উলফিলা বাইবেলের অংশবিশেষে অনুবাদ করেন, তাই জার্মান ভাষার প্রাচীনতম নিদর্শন। এখন এই ভাষা অবলুপ্ত। লিঙ্গ এবং বচন অত্যন্ত স্থির, ধাতুরূপ অপেক্ষাকৃত সরলীকৃত। এই ভাষায় 5টি কারক আছে। হলো এবার তোখারীয়। চীনের অন্তর্গত তুর্কিস্তান থেকে এই ভাষার প্রাচীনতম নিদর্শন। কতগুলো পুঁতি ও প্রত্নলেখ আবিষ্কৃত হয়, যেগুলো খ্রিস্টীয় 7ম থেকে 10ম শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল। এই শাখার কোনো আধুনিক শাখা নেই। এই প্রত্নলেখগুলির অধিকাংশ ভারতীয় খরষ্টি অথবা ব্রাহ্মী লিপির সদৃশ ভঙ্গিতে লেখা। তুষার জাতির ভাষা ছিল এই অনুমানে এই ভাষার নামকরণ হয়েছে তুখারীয়। এবার হিট্টীয়। হুগো উইঙ্কলার এশিয়া মাইনরের নিকটবর্তী বোগাজ কৈতে প্রদেশে প্রাপ্ত বানমুখ লিপিতে লিখিত অনেক প্রত্নলেখ এই ভাষার প্রাচীনতম নিদর্শন।
এই লেখ্যবস্তুগুলির মধ্যে কিছু অংশে অশ্ববিদ্যা বিষয়ে বিবৃতি পাওয়া যায়। এই ভাষার কিছু শব্দ এবং দেবদেবীর নামের সঙ্গে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সাদৃশ্য অত্যন্ত আশ্চর্যভাবে লক্ষিত হয়। আচ্ছা, এর পরবর্তী যে অংশগুলো ছিল নোটে, সেগুলো আমি বলেছিলাম ইন্ট্রোডাকশান পোর্শনে লিখতে, ওগুলো ইন্ট্রোডাকশান পোর্শনেই লেখা হবে। যে মূল ভাষা উল্লিখিত হলো তার সাধারণ ভাষার নাম দেওয়া হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা। প্রথমত তার কারণটা কি না, পৃথিবীতে প্রায় অর্ধেকের বেশি মানুষ এই ভাষায় কথা বলে থাকে এবং এই ভাষা পরিবারের অন্তর্গত ভাষাগুলিতে পৃথিবীর অধিকাংশ সাহিত্য রচিত। দ্বিতীয়ত, এই ভাষাগোত্রকে কেন্দ্র করেই ভাষাতত্ত্বের জন্ম এবং বিকাশ। তৃতীয়ত, এই গোষ্ঠীর ভাষাভাষীরাই আধুনিক সভ্যতার সর্ববিষয়ের পুরোধা। ইন্দো ইউরোপীয় ভাষাদের সম্ভাব্য যে বাসস্থান সেটাকেও আমি তুলে ধরেছিলাম নোটে। এক হচ্ছে মধ্য এশিয়ার তৃণভূমি অঞ্চল, দুই হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া উত্তর জার্মানি সংলগ্ন অঞ্চল, তিন হাঙ্গেরিয়ার সমভূমি যার কৃষ্ণসাগরের উপকূলবর্তী ও ইউক্রেনীয় তৃণভূমি অঞ্চল। তারপরে সংস্কৃত, গ্রিক, ল্যাটিন এবং ইংরেজি, গথিক বা জার্মান ফার্সি। সংস্কৃতে পিতা, গ্রিকে পরিবর্তন হয়ে হচ্ছে পতের, প তয়কার রয় হলন্ত, ল্যাটিনেও পতের, প তয়কার রয় হলন্ত, ইংরেজিতে ফাদার, ফয়াকার দয়াকার রয় হলন্ত, গথিকে ফাডার, ফয়াকার দয়াকার রয় হলন্ত, জার্মানে ফাতের, ফয়াকার তয়কার রয় হলন্ত, ফরাসিতে পের, পয়কার রয় হলন্ত। তাহলে মূল ভাষার যে শব্দগুলো সেগুলো অনুমিত এবং পুনর্গঠিত বলে সেগুলোকে সর্বদাই তারকা চিহ্নিত রূপে ব্যবহার করা হয়। এটা গেল এই যে তোমার মূল ইন্দো ইউরোপীয় আর্য ভাষার যে বিভাজন, সেটা গেল। এটার কে তোমাকে পরীক্ষাতে যেটা বলবে তোমাকে সেটুকু অংশই লিখতে হবে, ওর বাইরে অধিকাংশ জিনিস কোনো রকমভাবে লিখবার কোনো প্রয়োজন নেই। এবারে আর একটা জিনিসে আসছি, ডিস্টিংগুইশ বিটুইন জিনিওলজিক্যাল অ্যান্ড সিনট্যাকটিক্যাল ক্লাসিফিকেশন অফ ল্যাঙ্গুয়েজ, মানে তার যে ভাষাগত এবং রূপতাত্ত্বিক বা গঠনতাত্ত্বিক যে বৈশিষ্ট্য, তার ওপরে বেশ করে ভাষাকে বংশগত কিছু বিভাজন করা হয়েছে, সেইটাকে আমি লিখিয়েছিলাম। তো সেইটাকেও একটু শুনে নাও, এটা স্পষ্ট আছে। শোনো, তো ভাষাবিজ্ঞান কথাটির যে সাধারণ অর্থ সেটা হচ্ছে ভাষার বিজ্ঞান বা ভাষা বিষয়ক বিজ্ঞান। তো ভাষা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাবকে ব্যক্ত করি। তো বিখ্যাত ভাষাতত্ত্ববিদ স্টুয়ার্ট ভান্টের মতে, আ ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ আরবিটারি ভোকাল সিম্বলস বাই হুইচ মেম্বার্স অফ আ সোশ্যাল গ্রুপ কোঅপারেট অ্যান্ড ইন্টারিয়াক্ট। পৃথিবীতে প্রায় 4000 ভাষা প্রচলিত আছে। এই ভাষাগুলিকে প্রধানত দুরকম দৃষ্টিভঙ্গি থেকে শ্রেণীবিভাগ করা হয়। মানে এক, প্রথমত বাক্য গঠন বা রূপতত্ত্বানুগত সিনট্যাকটিক্যাল বা মরফোলজিক্যাল, দ্বিতীয়ত বংশানুগত শ্রেণীবিভাগ জিনিওলজিক্যাল। তো বর্তমানে যেসব ভাষা প্রচলিত আছে, যেসব লুপ্তপ্রায় ভাষার নিদর্শন মিলেছে, সেগুলোর বিশ্লেষণ ও ইতিহাস মিলিয়ে কয়েকটি বংশ দ্বারায় ভাগ করা হয়েছে। প্রথমত কি, ইন্দো ইউরোপীয়। এই ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষাগুলো পৃথিবীতে সর্বাধিক প্রচলিত এবং ভাষাতত্ত্ববিদগণের কাছে অধিক সমাদৃত। আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি কোনো সময়ে এই বংশের প্রাচীন ভাষাগুলোর জন্ম হয়েছিল এবং অনতিদীর্ঘকাল পরে ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে পড়েছিল। এই ভাষাগোষ্ঠীর 10টি শাখা ইন্দো ইরানীয়, বাল্তোস্লাভিক, আলবেনীয়, আর্মেনীয়, কেলতিক, ইতালিক, জার্মানিক, গ্রিক, হিট্টীয় এবং তোকারীয়। বাংলা সহ উত্তর ভারতীয় এবং ইংরেজি সহ প্রায় সমস্ত ইউরোপীয় ভাষা এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত। সংস্কৃত ভাষাও এই বংশের অন্তর্গত। নেক্সট পয়েন্ট 2, সেমীয় হামীয়। এই বংশের দুটি প্রধান শাখা সেমীয় এবং হামীয়। সেমীয় শাখায় কিউনিফর্ম লিপিতে খোদিত ভাষায় প্রত্নলেখ 2500 খ্রিস্টপূর্বে মিলেছে। বাইবেলের ওল্ড টেস্টামেন্টের হিব্রু ভাষা এই শাখার অন্তর্গত। সেমীয় শাখার মধ্যে আরবি এখন শ্রেষ্ঠ ভাষা। হামীয় শাখার একমাত্র ভাষা হলো প্রাচীন মিশরীয়। এগুলো মূলত আফ্রিকার উত্তরাংশ এবং এশিয়ার পশ্চিমাংশের ভাষা। বান্টু, মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রায় সব ভাষাই এই বংশের অন্তর্গত, যেমন সোয়াহিলি, কাপির জুল, ফিন্নো উগ্রীয়। এই বংশের ভাষাগুলোর মধ্যে প্রধান হলো ফিনল্যান্ডের ভাষা ফিন্নীয় এবং লাপ্পীয়। হাঙ্গেরির ভাষা হলো হাঙ্গেরীয়। নেক্সট 5 নম্বর, তুর্কো মঙ্গল মাঞ্চু। এই বংশের 3টি প্রধান শাখা, তুর্কো, তাতার, মঙ্গল, মাঞ্চু। প্রথম শাখার প্রধান ভাষা তুর্কো, তাতার, কিরগিজ, উজবেক প্রভৃতি। মঙ্গল শাখার ভাষাগুলি শুধুমাত্র মঙ্গোলিয়ার নয়, এশিয়ার অন্যত্র এবং ইউরোপে প্রচলিত। তৃতীয় শাখার প্রধান ভাষা হল সাইবেরিয়ার তুঙ্গুস ও মাঞ্চুরিয়ার মাঞ্চু। এই ভাষাগোষ্ঠীর অপর নাম আলতাই, ককেশীয়। কৃষ্ণসাগর, কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী ভূভাগে ও ককেশীয় গোষ্ঠীর ভাষাগুলো প্রচলিত। এই দুটি শাখা উত্তর ও দক্ষিণ ভারতীয় ককেশাগরীয় স্বরস্বল্পতার জন্য উত্তর ককেশীয় ভাষা অধিক চিত্তাকর্ষক এবং এই গোষ্ঠী জর্জিয়ার ভাষায় একমাত্র উন্নত উল্লেখযোগ্য। এবার 7, দ্রাবিড়।
এই বংশের ভাষাগুলোর প্রধানত দক্ষিণ ভারতে ও শ্রীলঙ্কার মধ্যে প্রচলিত। দ্রাবিড় বংশের মুখ্য ভাষাগুলো হলো দক্ষিণ ভারতের তামিল, তেলেগু, কানাড়ি, মালয়ালম, টুলু এবং বালুচিস্তানের ভাষা ব্রাহুই। 8. অস্ট্রিক। পূর্ব ভারতে এবং দূর প্রাচ্যের এই ভাষাগোষ্ঠীর দুটি শাখা প্রচলিত। তন্মধ্যে অস্ট্রো এশিয়াটিক গোষ্ঠীর ভাষাগুলো মূলত ছোটনাগপুরের মালভূমি অঞ্চলে প্রচলিত, যেমন কোল, অনাম, মোয়াং প্রভৃতি ভাষা। আর মালয়, জবদ্বীপীয়, বলিদ্বীপীয় ভাষাগুলো অস্ট্রো এশীয় শাখার অন্তর্গত। নেক্সট 9 নম্বর, ভোটচীনীয়। এই বংশের তিনটি শাখা, চীনীয়, থাই এবং বোটবর্মী। চীনা পৃথিবীর সর্ববৃহৎ ভাষা, যার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় 2000 খ্রিস্টপূর্বাব্দে কয়েকটি প্রত্নলেখে। দ্বিতীয় শাখার প্রধান ভাষা শ্যাম দেশের ভাষা শ্যামি। ভোটবর্মী শাখার ভাষাগুলো তিব্বত, ব্রহ্মদেশ এবং বাংলাদেশের অংশবিশেষে প্রচলিত। 10. উত্তর পূর্ব সীমান্ত। এই বংশের ভাষা এশিয়ার উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলে নিতান্তই অল্প অংশের লোকে বলে। এর উল্লেখযোগ্য ভাষা হলো চুকচি। 11 নম্বর, এস্কিমো। উত্তর মেরুর সীমান্ত দেশগুলিতে গ্রিনল্যান্ড হতে আলোয়েশিয়ান পর্যন্ত ভূভাগে এস্কিমো বংশের ভাষা প্রচলিত। এই বংশের উল্লেখযোগ্য ভাষাগুলি হলো হোকা, হাইডা, সিউকস ইত্যাদি। ঠিক আছে, এটা গেল। লাস্ট অংশে আমরা একটু পার্থক্যটাকে দেখব। এছাড়াও কতগুলো অবদান ভাষাগোষ্ঠী আছে, যেমন কোরীয়, জাপানি, আইবেরীয় বাস্ক, আন্দামানি, পাপুয়ান, অস্ট্রেলীয়, আসমানীয়, বুরুসাস্কি, লাতি ইত্যাদি। দুটি ভাষাই বংশোদ্ভূত কিনা তা জানার জন্য ভাষার বংশগত উৎপত্তি ও বিভাগ সম্বন্ধে সুস্পষ্ট ধারণা প্রয়োজন। দুটি ভাষা একই পদ্ধতিতে শব্দ এবং বাক্য গঠন করলেও যে ভাষা দুটি পরস্পর সম্পর্কযুক্ত তা মনে করা যায় না। দুটি ভাষা সম্পর্কে আবিষ্কার করতে হলে তাদের ধ্বনি ও অর্থগত একক আলোচনা প্রয়োজন। তো ভাষা দুটি একই বংশোদ্ভূত হলে তাদের মধ্যে একটা সম্পর্ক দেখা যায়, যেমন ইংলিশের ফিশ থেকে ল্যাটিনে পিসকিস, ইংলিশে ফাদার থেকে ল্যাটিনে পতে, ইংরেজিতে তাহলে এফ অর্থাৎ ল্যাটিনে পি অর্থাৎ প, এবং ইংরেজিতে টিএইচ অর্থাৎ ল্যাটিনে টি হয়েছে। তো এ থেকে বোঝা যাচ্ছে যে দুটি ভাষা একই বংশজ। এই তুলনাত্মক ভাষাবিজ্ঞান হলো এমন একটা ক্ষেত্র যেখানে ভাষাসমূহের ধ্বনি ও অর্থের সামঞ্জস্যকে বিশ্লেষণ করা হয় এবং ভাষার বংশ স্থির করা হয় এবং আধুনিক ভাষাসমূহের আনুমানিক পূর্ববর্তী ভাষা প্রতিষ্ঠা করা হয়। নেক্সট, এর 4টে পয়েন্ট, তাহলে আমাদের শেষ হবে আজকে। 1. রূপতত্ত্বানুগত শ্রেণীবিভাজনে ভাষার গঠন, সাদৃশ্য ও পরিবর্তনের ভিত্তিতে বিভাজন করা হয়, কিন্তু বংশানুগত বিভাজন ভাষার বিবর্তনের ইতিহাস অনুসন্ধান করে ভাষার বংশ বা উৎসানুসারে এই বিভাজন করা হয়। 2. ভাষার রূপতত্ত্বানুগত বিভাজনে ভাষার প্রাচীনতা, ভৌগোলিক অবস্থান জানা যায় না, কিন্তু বংশগত বিভাজনে ভাষার উৎস, ভৌগোলিক অবস্থান এবং ক্রমবিকাশের ধারা সুস্পষ্টভাবে জানা যায়। 3. রূপতত্ত্বানুগত বিভাজনে অনেক অসম্বন্ধ ভাষা এই একই বর্গে সন্নিবেশ লক্ষ্য করা যায়, ফলে ভাষা সম্পর্কে কোনো প্রাথমিক ধারণা জন্মে না, কিন্তু বংশগত বিভাজনে পৃথিবীর অধিকাংশ ভাষা সম্পর্কে একটি প্রাথমিক ধারণা হয়। 4. রূপতত্ত্বানুগত বিভাজনে অনেক ভাষার কোনো বর্গেই সমাবেশ হয় না, কিন্তু বংশগত বিভাজনে সমস্ত ভাষারই মোটামুটি বিন্যাস সম্ভব। বোঝা গেছে? না স্যার, বুঝতে পেরেছি। দেখো, একটা কথা বলি। প্রথমত দ্বিতীয় যে প্রশ্নটা পড়লাম আর প্রথম যেটা প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আর যেটা রিসেন্টে তোমাকে সেন্ড করেছি, মানে 2 পাতার যে উত্তর, ওটা যেন অবশ্যই মুখস্থ করে নেওয়া হয়। ঠিক আছে, তুমি নোটটাও লিখে নেবে, মুখস্থ করে নেবে। যে কারণে আমি ডিসাইড করলাম সামনের শনিবার তোমার 15 নম্বরের পরীক্ষা হবে, 5x3। হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে, তুমি তোমার মতো করে সময় নাও, চেষ্টা করবে 15 নম্বর। তো 15 নম্বরটা অন আওয়ার্সে ফিনিশ করার চেষ্টা করো। তার কারণ হচ্ছে অন আওয়ার্স ফিনিশ করলে পরীক্ষাতে সুবিধা হবে। আর যদি বলো যে স্যার একটু টাইম লাগবে, তো অন আওয়ার্স 30 মিনিট, বাট একটা 5 নম্বরের কোশ্চেন যদি তুমি আধ ঘন্টা করে নাও তাহলে কিন্তু অসুবিধা আছে। ঠিক আছে, তো যাই হোক তুমি নাও, সেরকম কোনো অসুবিধা নেই। তো শনিবার দিন তাহলে আমরা শুধু ভাষাতত্ত্বের ওপর পরীক্ষা নাও, ঠিক আছে? তাহলে শনিবার দিন এইটা মানে 3 নম্বর ওই প্রশ্নটা লিখে নাও, কারণ তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি ভালো করেই বলবো আর্য ভাষার স্তরটা, আর সপ্তমী বিভক্তিটা বুঝিয়ে দেবো। ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, বেশ রাখো। ঠিক আছে। আজকের মতো